3 2 1 একটু দেখি লাইভ দেখাচ্ছে কিনা এখানে। আমার এখানে এখনো আসেনি বাংলা বিতর্কের অল ভিডিওস এর মধ্যে। আমি আবার রিফ্রেশ করলাম, এবার লাইভ দেখাচ্ছে। তার মানে আমরা লাইভ। যারা যারা আমাদের সাথে পেজের সাথে কানেক্টেড তারা তাদের নোটিফিকেশন চলে যাওয়ার কথা। ও আজকেরটাও দেখতে ভালোই লাগতেছে তাওহিদ, থ্যাংক ইউ। আমরা যদি লাইভটা দেখি, মানে আমরা এখানে যারা বলছি তারা একটু ফেসবুক লাইভের অডিওটা মিউট করে দিলে ভালো হয়, কারণ তাহলে যেটা হবে যে ইকোটা হবে না। আমি একটু কিছু গ্রুপে শেয়ার করি স্যার। আমি কিছু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। মিনহাজুর রহমান রিজভি, আতাউর রাব্বি ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। যদি একটু পারেন একটু বাকিদেরকে যদি জানিয়ে দিতেন যে আমরা আসলে এখানে আছি এই ডিসকাশনটা নিয়ে আজকেও। আমি একটু আমার টাইম লাইনে resuming the discussion. অনেকে জয়েন করছেন, আমি জাস্ট একটু কিছু সময় নিব। যারা যারা এখানে এসছেন আমি দেখতে পাচ্ছি আতর রাব্বি ভাই, ফয়সাল আদনান ভাই, আমিমুল ইসলাম জুবাইর, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। রুবায়েত খন্দকার এবং অনেকে যোগ দিচ্ছেন। এখন 16 জন আমি দেখতে পাচ্ছি। আমি একটু অপেক্ষা করবো 20 জন হওয়া পর্যন্ত, তারপর আমরা আলোচনাটা শুরু করি। স্বাধীন আহমেদ 19 জন। আমি একটু অপেক্ষা করছি আর একটু সংখ্যায় বাড়ার জন্য। এখন 19 জন দেখতে পাচ্ছি। We have removed the 40-minute time limit on your group meeting. Love it. দেখা যাক আজকে এটা কেমন কাজ করে। 23 জন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা বিতর্ক আলাপে। শুভ নববর্ষ, নতুন বাংলা বছরের শুভেচ্ছা সবাইকে। এবং নতুন বাংলা বছরে প্রথম দিনে এরকম দুর্দশা জড়া নিয়ে আলাপ করতে খুব একটা ভালো লাগার কথা না সবার, কিন্তু করোনা ভাইরাস এখন আমাদের জীবনের একটা অংশ, এবং যদি যেমনটা আমরা বুঝছি এটা আসলে একটা লম্বা সময় আমাদের জীবনের অংশ থাকবে। সুতরাং বাংলা বছরের প্রথম দিন থেকেই হয়তো আমরা এটা নিয়ে একটু আলোচনা শুরু করতে পারি যে এটা কিভাবে কাজ করছে আমাদের জীবনে, কিভাবে এটার প্রভাব পড়ছে কেবলমাত্র স্বাস্থ্য ঝুঁকি হিসেবে না, এটার রাজনৈতিক প্রভাব, এটার অর্থনৈতিক প্রভাব, এটার প্রশাসনের দিক থেকে প্রভাব, আমাদের সমাজের প্রভাব, এগুলো নিয়ে একটা আলোচনা করার সুযোগ আছে। যারা বিতর্ক করেন, যারা উন্নয়ন নিয়ে ভাবেন, যারা অনুসন্ধিৎস মানুষ, গতকালকে অনেকে যোগ দিয়েছিলেন। আমরা দুঃখিত, গতকালকে এটা আসলে স্যারদের সাথে একটু আগে আলাপ হচ্ছিল, আমরা এক ধরনের দুঃসাহসিক কাজ করেছি, কারণ 6 জন নিয়ে আসলে ফেসবুকে লাইভ বাংলাদেশে এর আগে কেউ কখনো করেছে কিনা আমরা জানি না। তো আমরা একটা কঠিন একটা কাজ করতে যাচ্ছিলাম। তো আজকে আমরা একটু জুমের মাধ্যমে করছি। গতকালকে অনেকেই বলেছিলেন যে জুম ব্যবহার করে করা যায় কিনা। আমরা চেষ্টা করছি একটা পদ্ধতিতে করার। এটা হয়তো খুব ভালো হবে না, কিন্তু আশা করছি যে অডিওটা ভালো হবে। এখন পর্যন্ত অডিওটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। স্যারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, যদি নববর্ষের শুভেচ্ছা জানাতে চান তাহলে কমেন্টে লিখতে পারেন, স্যারদের কাছে জানিয়ে দেবো যারা এখন এই মুহূর্তে জুম কলের মাধ্যমে কানেক্টেড। আমি এখানে দেখতে পাচ্ছি 44 জনের মতো রয়েছেন। একটু কমেন্টে লিখবেন যে আপনি কি শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে স্পষ্টভাবে। একটু আগের মতো করে ফিডব্যাক দিলে ভালো। স্যারদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারেন। আমি একটু দেখি যে কোনো কমেন্ট আছে কিনা, এবং কমেন্টের প্রশ্ন করতে পারেন। আমি একটু অপেক্ষা করব যে এম এন হাসনাত জিলান, জি ভাই শোনা যাচ্ছে। শুভ নববর্ষ জিলান, এবং থ্যাংক ইউ জানানোর জন্য। আমার মনে হয় আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা গতকালকে যেখান থেকে শুরু করেছিলাম যে করোনা ভাইরাসের যে সংকটটা, এটার ব্যাপ্তি আসলে অনেক বিস্তৃত, এবং আমরা এটার একটা রাজনৈতিক এবং সামাজিক প্রভাব দেখতে চাই আমাদের জীবনে। এবং সেখানে আমরা হয়তো দুইটা রাউন্ডে বা দুইটা ভাগে এই আলোচনাটাকে বিভক্ত করব। এবং প্রথম ভাগে আমরা আসলে এটার যে আন্তর্জাতিক
একটা আলোচনা হচ্ছিল আর কি। আমরা শুরু করেছিলাম চীনের জায়গা থেকে, চীন কেন ব্যর্থ হলো, চীনের সরকারের বা চীনের দেশ চালানোর ব্যবস্থায় এমন কি উপাদান আছে যেটার সাথে কি আসলে ওর এই যে প্রাথমিক ব্যর্থতা তার কোনো সম্পর্ক আছে কিনা, সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, অ্যান্সারেবিলিটি, এই উপাদানগুলো কতটুকু জরুরি। এবং অনেকে বলছেন যে স্বৈরতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক সরকার, মানে স্বৈরতান্ত্রিক সরকারগুলো এখন পর্যন্ত বেশি সফল, এটা কি আদৌ একটা সত্যি কথা কিনা, এবং আপনার কি মনে হয় সেটা আপনি লিখতে পারেন এখানে। এবং স্যাররা ওটা নিয়ে আলোচনা শুরু করছিলেন এবং গভর্নেন্স নিয়েও আলোচনা হবে। অনেকে বলছেন শুভ নববর্ষ, ইমতিয়াজ কবির প্রত্যয় শুভ নববর্ষ, আতাউর রাব্বি স্যারদেরকে নববর্ষের শুভেচ্ছা, রাইসুল সৈকত স্যারদেরকে নববর্ষের শুভেচ্ছা। আমি নিশ্চিত আপনারা আপনাদের উত্তর দেবেন। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন ডক্টর তৈয়বুর রহমান স্যার, উনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের। আমাদের সাথে রয়েছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমাদের সাথে আরো রয়েছেন ডক্টর এম সাইফুল ইসলাম এবং ডক্টর আসিফ শাহান, ওনারা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। স্যারদেরকে নববর্ষের শুভেচ্ছা। এবং আমরা মনে হয় আমাদের গতকালকের আলোচনাটার ওই জায়গাটা থেকে শুরু করি, যদি শাহান স্যার ওই জায়গাটা থেকে আবার শুরু করেন। ইয়াসিন, ধন্যবাদ। আশা করছি যে আমার কথা এবার পরিষ্কার শোনা যাচ্ছে। সো হ্যাঁ, যদি শোনা যায় তাহলে আমি একটু শুরু করি। যে আপনার ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে না, মানে আপনি কি যদি আচ্ছা, ওকে এবার দেখতে পাওয়া যাচ্ছে? এখন জি স্যার, দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক থ্যাংক আছে। ইউ। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা যে জায়গাটা থেকে গতকালকে শুরু করেছি, এখন আমরা যখন হচ্ছে গিয়ে সাফল্য বা ব্যর্থতার কথা বলি, তখন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের একটু খেয়াল করা দরকার, এই সাফল্য বা ব্যর্থতাকে আমি সংজ্ঞায়িত করছি কিভাবে, সাফল্যের সংজ্ঞা কি বা ব্যর্থতার সংজ্ঞা কি। চীনের ক্ষেত্রে যখন আমরা সাফল্যের কথা বলি, যে অনেক ক্ষেত্রে চীনকে একটি সফল কেস হিসেবে চীন নিজেকে দাবি করছে, ডাব্লিউএইচও চীনের প্রশংসাও করেছে সেই পার্সপেক্টিভে। আসলে সেক্ষেত্রে এই সাফল্যের সংজ্ঞাটা কি, ব্যক্তিগতভাবে আমার যেটা যে কারণে হচ্ছে কি আমি চীনের সাফল্য নিয়ে আমি একটু সন্দিহান, আমি চীনকে সফল মনে করি না। এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে তার কারণটা হচ্ছে সাফল্যের সংজ্ঞাটা আমি দেখি যেভাবে, যে করোনা ভাইরাসের স্প্রেড হচ্ছে এবং স্প্রেড হওয়ার ফলশ্রুতিতে একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে এটা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাওয়ার ফলশ্রুতিতে মানুষজন মৃত্যুবরণ করছে। যখন এখন একটা রাষ্ট্রের রেসপন্সিবিলিটি বা দায়িত্বের জায়গা হচ্ছে দুটি। একটা হচ্ছে গিয়ে প্রথমত এই স্প্রেডটাকে হচ্ছে গিয়ে শুরুতেই থামানো, কারণ স্প্রেডটাকে যদি আমি শুরুতে থামাতে পারি, যেটাকে আমরা ফ্ল্যাটেনিং দ্য কার্ভের যে কনসেপ্টের কথা বলছি, সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমার স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ রিলেটিভলি কম পড়বে। যার ফলশ্রুতিতে যে মানুষজনগুলো বা যারা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বেশি পড়বেন, তারা যখন হচ্ছে গিয়ে আমার স্বাস্থ্য সেবার আন্ডারে চলে আসবেন, তাদেরকে আমি সহজে স্বাস্থ্য সেবাটা দিতে পারবো। তাহলে আমার প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে এই ঝুঁকিটা কমানো, স্প্রেডটা কমানো। এবং চীন এই জায়গাটিতে খুব গুরুত্বপূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণটা বলছি হচ্ছে গিয়ে এই কারণে, এবং ব্যর্থতার কারণের পেছনে চীনের যে রাষ্ট্র ব্যবস্থা, চীনের যে শাসন ব্যবস্থা, তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সো গতকালকে যে কথাটা আমরা শুরু করেছিলাম, চীনের ক্ষেত্রে যদি দেখি, যে চীনের ক্ষেত্রে এই ভাইরাসের অস্তিত্ব, চীনের যারা হচ্ছে গবেষক বা চীনের যারা বেসিক্যালি কি বলবো চিকিৎসক যারা, তারা ডিসেম্বরের শুরুর দিকেই বুঝতে পেরেছিলেন যে এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম একটা নতুন ধরনের ভাইরাস চলে এসেছে, যেটা একটা নতুন ধরনের সমস্যা তৈরি করেছে। তারা ইতিমধ্যে সেই ইনফরমেশনটা শেয়ার করেছেন, বাট যেটা করা হয়েছে, তাদের ভয়েসটাকে সাপ্রেস করা হয়েছে, ইনফরমেশনটাকে ডিসক্লোজ করা হয়েছে। আমরা ওই সময় দেখেছি যে 8জন একটা চিকিৎসকের গ্রুপ তারা এই বিষয়ে আলোচনা করেছেন। আমরা লি ওয়েনলিয়াং এর নাম জানি, তার ওয়েব চ্যাটের যে ভার্সনটি সেটি হচ্ছে গিয়ে পরিষ্কার হচ্ছে গিয়ে চলে এসেছিল এর মাঝখানে, কিন্তু তাকে এর জন্য শাস্তির মুখোমুখি হতে হয়েছে, তার গ্রুপটিকে হচ্ছে এর জন্য শাস্তির মুখোমুখি হতে হয়েছে। এবং এই যে অগণতান্ত্রিক এই ব্যবস্থাটা, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি হচ্ছে গিয়ে জানুয়ারির গোড়ার দিকেও চীনের কাছ থেকে কোনো স্বীকৃতি আসেনি যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। চীন এর মাঝখানে আমরা দেখেছি হচ্ছে গিয়ে ইভেন হুই প্রভিন্সে যে জায়গাটিতে হচ্ছে এর বিস্তার ঘটেছে, সেখানে কমিউনিস্ট পার্টির কংগ্রেস হয়েছে, হাজারো মানুষের সমাগম হয়েছে সেখানে। আমরা দেখেছি হচ্ছে গিয়ে সেখান থেকে মানুষজনকে ছড়িয়ে পড়ার চারপাশে একটা অপরচুনিটি তৈরি করা হয়েছে, সেটা একটা ঘটনা। সো এই যে চাপিয়ে যাওয়ার প্রবণতা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং পরবর্তীতে জানুয়ারির 11 তারিখে হচ্ছে গিয়ে প্রথম মৃত্যু ঘটেছে করোনা ভাইরাসের কারণে, এবং চীন ইফেক্টিভলি কোয়ারেন্টাইনে গিয়েছে হচ্ছে জানুয়ারির 23 তারিখ। তাহলে ডিসেম্বরে যে ঘটনাটি ঘটেছে,
যার ফলশ্রুতিতে হচ্ছে গিয়ে এটা অতি দ্রুত যে ব্যবস্থাটা নেওয়ার কথা ছিল চীনের সরকার সেটাকে দীর্ঘ সময় সাপ্রেস করে রেখেছে এবং রেখে ইফেক্টিভ ইস্যুতে গিয়েছে হচ্ছে জানুয়ারিতে। এই যে 1-1.5 মাসের বা প্রায় 2 মাসের যে গ্যাপ এবং চীনের শাসন ব্যবস্থার যে দুর্বলতা, ইনফরমেশন ডিসক্লোজ না করার যে প্রবণতা, সেটা হচ্ছে গিয়ে বড় ধরনের সমস্যাটা তৈরি করেছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি লাখখানেকের বেশি লোক ওই প্রভিন্স থেকে আশেপাশের রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়েছে, যেটা একটা বৈশ্বিক সংকট তৈরি করতেছে। তো সেভাবে যদি আমি বিচার করি এবং আমি সেভাবে আসলে বিচার করতে চাই, সেই দিক থেকে চীনকে আসলে সফল কেস হিসেবে বলা যায় না। এবং চীনের যেই শাসন ব্যবস্থা, যেটা স্বৈরতান্ত্রিক খানিকটা অথরিটেরিয়ান যে সিস্টেমটা বলি, সেটা এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা থেকে যে জায়গা থেকে আমি আমার জায়গাটা ছেড়ে দিচ্ছি, তো স্যার এর আগের দিন শুরু করেছিলেন যে 2টা প্রশ্ন চলে আসে। প্রথম কথা হচ্ছে যে এই অথরিটেরিয়ান যে শাসন ব্যবস্থা, এই অথরিটেরিয়ান শাসন ব্যবস্থাটি আসলে এই ধরনের ক্রাইসিস হ্যান্ডেল করার ক্ষেত্রে কতখানি উপযুক্ত, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে বিষয়ে আমাদের একটু ডিসকাস করা দরকার। দ্বিতীয় যে প্রশ্নটি আছে, এই যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, চীন যদি ট্রান্সপারেন্ট আচরণ করতো এবং সেটা থেকে অন্য দেশগুলো ট্রান্সপারেন্ট আচরণের ক্ষেত্রে কোনো ধরনের শিক্ষা নিচ্ছে কিনা, যার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এই রোগটিকে দমন করার ক্ষেত্রে। এই জায়গাটির প্রশ্নগুলো রেখে আমি আপাতত হিসেবে হচ্ছে তৈয়ব স্যার বোধহয় এর আগের দিন শুরু করেছিলেন, দেন উই ক্যান সর্ট অফ কন্টিনিউ এগেইন। ওকে, ধন্যবাদ ডক্টর আসিফ শাহান। এবং যারা ফেসবুক লাইভে আমাদের ছাত্রছাত্রী বা যারা ভিউয়ার আছেন তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসিফ শাহান যে আলোচনার সূত্রপাত করেছেন যে একটা দেশের যে রেজিম বা তার যে সরকার যে ব্যবস্থা, সেটা অথরিটেরিয়ান নিজামের সাথে কি এই আলোচনা বুঝতে গেলে যেটা আসিফ শাহান শুরু করেছেন সেটা হলো যে প্রদেশের উহান যে ক্যাপিটাল, যেটা ওখান থেকে যখন এটা শুরু হলো, সেটা কিন্তু যদি আমরা দেখবো যে তৈরির ক্ষেত্রে যে ওই হুবে প্রদেশের স্বাস্থ্যের সাথে রিলেটেড যেসব ব্যুরোক্রেসি, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, সো কোনো কি ব্যাপার ঘটছে এখানে? এখন আমি আবার বোধহয় ব্যাক করেছি। হ্যাঁ, something happened here. এখন কি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? সাথে জড়িত যেসব চিকিৎসক বা কর্মকর্তা, এই ইনফরমেশনটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিত, সেইটা তারা করেনি। এবং ওই ক্ষেত্রে আমি গতকালও শুরু করেছিলাম, হয়তো মানে শোনা যায়নি, সেটা হলো যে ওখানে যারা ওদের যে শাসন ব্যবস্থা, যে গভর্নেন্স সিস্টেম, অন্য অন্য দেশের থেকে ডিফারেন্ট। সেটা হলো যে ব্যুরোক্রেসির যে নর্মাল চ্যানেল, সেই চ্যানেলে তারা ইনফরমেশন দিতে পারেনি। ওখানে কমিউনিস্ট পার্টির যারা প্রতিনিধি আছেন, তার মানে পার্টির প্রতিনিধিদের সাথেও আলাপ করতে হয়েছে। ওখানে তারাই বলেছে যে এটা তারা আরো পরে জানাতে চায়। তো এখানে এক ধরনের ইনফরমেশন গ্যাপ তৈরি করেছে এবং সেই গ্যাপটার যে খেসারাত, সেটা প্রায় 3-4 সপ্তাহের যে তথ্য সারা বিশ্বকে জানানোর যে বিষয়টা, সেটা দারুণভাবে ক্ষতি করেছে। এবং এটার ফলে এই করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা দেখবো যে আমরা অমর্ত্য সেনের যে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইয়ে উনি উল্লেখ করেছেন যে একটা ডেমোক্রেটিক সোসাইটি যেখানে মিডিয়া সচল থাকে, মিডিয়ার অ্যাক্সেস থাকে, সেখানে ফেমিন হয় না। সেখানে তো আমরা ওইটাকে এখানেও আনতে পারি যে যদি মানে চায়না রাষ্ট্র ব্যবস্থার যে চরিত্র, সেটা যদি গণতান্ত্রিক হতো এবং তারা যদি
ইনফরমেশনটাকে সঠিকভাবে সঠিক সময়ে জানাতো, ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটিটা তারা যদি সেই সিস্টেম যদি ওখানে কাজ করতো, তাহলে কিন্তু দেরি করার ফলে সারা পৃথিবীর মানুষ যে অ্যাফেক্টেড হয়েছে সেটা হয়তো হতো না। এখন আমরা এই আলোচনা একটু, সো এটা একটা দিক। আরেকটা হলো যে চায়না পরবর্তীতে কি করলো। পরবর্তীতে যখন তারা সেন্টার যখন জানলো যে করোনা ভাইরাসের মতো একটা মানে একটা ভাইরাস ছড়াচ্ছে এবং সেটা মহামারীর আকার ধারণ করতে যাচ্ছে, তখন কিন্তু চায়না কুইকলি এই বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য তাদের প্রচেষ্টা যেটা, সেটা কিন্তু তারা করেছে। তার কারণ আমরা যদি কয়েকটা এই তিনটা মূল জিনিস এখানে আসে। একটা হলো যে এটাকে ছড়ানোর ক্ষেত্রে এয়ার ট্রাভেল রেস্ট্রিকশন যেটা, যেহেতু ওটা চায়নাতে হয়েছে, তো ওখানে যদি এয়ার ট্রাভেল রেস্ট্রিকশনটা করা যায়, সেটা অন্যান্য দেশের ক্ষেত্রে তারাও এয়ার ট্রাভেল রেস্ট্রিক্ট করবে, তো সেটা করার ফলে ছড়ানোটা কমতে পারে। এটা একটা। আরেকটা হলো যে লকডাউন করা, যেসব এলাকায় অলরেডি করোনা ভাইরাস ছড়িয়েছে, তো সেই সব জায়গায় লকডাউন করা, যাতে অন্য আশেপাশের যেসব লোকালয় বা প্রদেশ বা অন্যান্য যে এলাকা আছে সেখানে যাতে ছড়াতে না পারে। আরেকটা বিষয় হলো যে সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা বারবার বলা হচ্ছে, এবং কেউ কেউ সোশ্যাল ডিস্টেন্সিং কে ওইভাবে বাংলাদেশে বুঝতেও পারেনি। আসলে এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা, সেটা বোঝাচ্ছে, যাতে একজন মানুষের সাথে আরেকজন মানুষের মেলামেশাটা যেটা মাধ্যমে যেটা ছড়ায়, সেটাকে তারা যাতে কমিয়ে আনতে পারে। এখানে আমরা দেখলাম যে প্রথম যে বিষয়টা এয়ার ট্রাভেল রেস্ট্রিকশন যেটা, সেটা কিন্তু চায়না প্রথমে ওভাবে তারা রেস্ট্রিকশন কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যেটা কেউ কেউ এটাকে একটা ভেরিয়েবল হিসাবে আনছে। সেটা হলো যে করোনা ভাইরাসের আগে যেটা হয়েছে সার্স, মার্স বা জিকা ভাইরাস, এভিয়ান ফ্লু, এগুলো হ্যান্ডেল করার অভিজ্ঞতা ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো, বিশেষ করে হংকং, চায়না, এদের ছিল। সেটার একটা বড় কারণ যে তাদের এই ধরনের মহামারী হ্যান্ডেল করার অভিজ্ঞতা ওইরকম ছিল না অনেক দিনের। সো চায়না কিন্তু তাদের সিস্টেম যেটা হেলথ সিস্টেম বা তাদের সেটা কিন্তু অনেকটা রেডি ছিল তাদের। ফলে তারা এটা জানার পরে, সেন্ট্রাল গভর্নমেন্ট জানার পরে কুইকলি কিন্তু তারা এটাকে হ্যান্ডেল করার জন্য তারা কাজ করেছে। এবং সেখানে 2-3টা কাজ তারা, একটা হলো যে তারা ওখানে লকডাউন যেটা, সেটা তারা করেছে, এবং সেখানে অন্য প্রদেশের যাতে না ছড়ায় সেখানে রেস্ট্রিকশন করেছে। সেখানে ট্রেন লাইন বা ট্রেন স্টেশন যেটা, সেখানে তারা স্ক্যানার বসিয়েছে, থার্মাল স্ক্যানার বসিয়েছে। তারপরে ওদের আরেকটা সিস্টেম যেটা ছিল, সেটা হলো যে ওদের হেলথ সিস্টেমে সেলফ রিপোর্টিং সিস্টেম আছে, যে কোনো ক্রিটিক্যাল ডিজিজ যদি কারোর হয়, এবং তাদের প্রত্যেকটা জনগণকে কিন্তু মনিটর করার ব্যবস্থা আছে। তাদের ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে গভর্নমেন্ট চাইলে তাদের মনিটর করতে পারে। এবং আমরা দেখবো যে কোরিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, যে কোরিয়া এই আইসিটি টেকনোলজিকে কিন্তু দারুণভাবে কাজে লাগিয়েছে। তার কারণ মোবাইল কোম্পানিগুলোর হাতে কিন্তু ইনফরমেশন আছে যে মানুষজন কোথা থেকে কোথায় মুভ করছে। ইভেন আমরা বাংলাদেশে যখন ঢাকা শহরে ছুটি ঘোষণা করা হলো, তখন আমরা দেখলাম যে ঢাকা শহর থেকে গ্রামে প্রায় 1,10,00,000 লোক মুভ করেছে। সেটা কিন্তু আমাদের মোবাইল কোম্পানিগুলো আমাদেরকে দিয়েছে। সো চায়নার ক্ষেত্রে চায়না কিন্তু তার আইসিটি টেকনোলজি এবং তার যে হেলথ ব্যবস্থা যেটা, সেটার মাধ্যমে চায়না মোটামুটি তার ওখানকার যে অবস্থা সেটাকে তারা অনেকটা কন্ট্রোল করেছে। আর এই ক্ষেত্রে আমি আমার এখানে শেষ করব, কিন্তু তার আগে জাস্ট আমি একটু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা, তার রোল নিয়ে একটু মনে হয় কথা বলা দরকার। যেহেতু আমাদের এই মানে করোনা ভাইরাসকে গভর্নেন্সের ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউএন অর্গানাইজেশন হিসাবে WHO তার রোল আছে। এবং WHO সমস্যা যেটা, সেটা হলো যে WHO তার যে সদস্য রাষ্ট্র, তাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারে, বাট তাদেরকে এনফোর্স করতে পারে না, তাদেরকে ফোর্স করতে পারে না ওটা মানার জন্য। এবং WHO সিরিয়াস ফান্ডিং সমস্যাও আছে। তার দরকার প্রায় $6,775 মিলিয়ন। সেখানে উনি WHO কমিটমেন্ট পেয়েছে মাত্র $300 মতো। এবং সব থেকে বড় ফান্ডার হলো আমেরিকা এবং চায়না। অন্যান্য দেশ থেকে অনেকটা কম।
এবং বিল গেটস সেখান থেকে তারা মানে তাদের ফান্ডিংটা পায়। আমরা দেখবো যে হু এটাকে প্যান্ডেমিক যেটা সেটা ঘোষণা করতে দেরি করেছে, তারা হেজিটেট করেছে ওখানে। এবং আরেকটা যেটা করেছে যে যখন বিভিন্ন রাষ্ট্র ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়ার কথা বলেছে, তখনও কিন্তু ডাব্লিউ বলেছে যে না, এয়ার রেস্ট্রিকশন অতটা ইম্পর্টেন্ট না। তার কারণ এয়ার রেস্ট্রিকশন যদি দেওয়া হয় তাহলে যেসব মেডিকেল ইকুইপমেন্ট, মাস্ক, তারপরে পিপি, যেসব ভেন্টিলেটর, এগুলো যেগুলো লাগবে সেটার সরবরাহতে অসুবিধা হবে। সো আমরা এখানে ডাব্লিউএইচও একটা গ্লোবাল গভর্নেন্স একটা ইনস্টিটিউশন হিসাবে তার যে রোল প্লে করার কথা, সেই রোলও তারা সঠিকভাবে প্লে করতে পারেনি। সো আমি আপাতত এখানে থামছি, অন্য আমার কলিগ যারা আছেন তারা এখান থেকে কন্টিনিউ করতে পারে। আচ্ছা, আমি একটু মারুফ স্যারের কাছে যাই যে কারণ এখন পর্যন্ত আমরা হ্যাঁ স্যার, আমি জাস্ট একটু মানে অডিয়েন্সকে এনগেজ করার জন্য বলতে চাই যে আমাদের একটা অডিয়েন্সের কমেন্ট ছিল, ইব্রাহিম দাউদ আবির, ডেভেলপমেন্ট স্টাডিজ বিউপির একজন স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট। ও বলছিল যে চীন কি করলো না করলো এটার চাইতে কি এখন এটা বেশি জরুরি কিনা যে ডব্লিউএইচও কি ভূমিকা রেখেছে। তো ওর উত্তরটা আসলে তৈয়ব স্যারের আলোচনায় চলে এসেছে। আমি জাস্ট ওকে এটা বলতে চাই যে তৈয়ব স্যার ইয়াসিন, মানে উই হ্যাভ টু কভার আ লট অফ গ্রাউন্ডস। আমরা কমেন্ট গুলোর আনসারটা একদম লাস্টের দিকে এসেতে যাই আর কি। আমি একটু মারুফ স্যারের কাছে, আচ্ছা ওকে গুড, মারুফ স্যারের কাছে একটু আমি আবার হচ্ছে গিয়ে রেজিম আর ইসের সম্পর্ক যে জায়গাটা থেকে আমরা ডিসকাশনটা শুরু করেছিলাম, সেই জায়গাটাতে যদি আরেকবার একটু ব্যাক করি, যে স্যারের একটা পয়েন্ট যেটা এখানে আছে যে চীন যে মানে দায়িত্বগুলো বা যে কাজগুলো করেছে সেটার একটা ইফেক্ট বা পজিটিভ ইফেক্ট তো ছিল। তো সেই ক্ষেত্রে কি স্যার আসলে চীনের রেজিমের এটাকে আমরা সাফল্য হিসেবে দেখবো কিনা বা দেখা উচিত কিনা, সেটা থেকে যদি একটু স্যার ডিসকাশনটা শুরু করেন, দেন উই ক্যান সর্ট অফ মুভ ফরওয়ার্ড। জি, অনেক ধন্যবাদ শাহান এবং ইয়াসিন, শাফি, আমার সহকর্মীরা এবং যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ফেসবুক লাইভে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমার মনে হয় ইব্রাহিম এর প্রশ্নটা খুব জরুরি যে আসলে এই মুহূর্তে কি আমরা চীনের কথা বলবো কিনা, চীনের বা সেটা রেলিভেন্ট কিনা। আমার মনে হয় যে চীনের কথাটা রেলিভেন্ট, এবং রেলিভেন্টটা অর্থাৎ পুরো ব্যবস্থাটা বুঝতে গেলে আমাদেরকে চীন থেকে শুরু করাটাই একটা 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 কাজের কাজ। অর্থাৎ আমরা যে জায়গা থেকে বুঝতে চাই, আপনি করোনা ভাইরাস নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা তো আমাদের টেলিভিশনে ভরা, আমাদের খবরের কাগজে ভরা, বিস্তর আলোচনা হচ্ছে, গ্লোবালিও হচ্ছে। ফলে ওই এত আলোচনার মধ্যে থেকে আমরা আমরা যে জায়গাটাতে একটু আর একটু খুঁড়ে দেখতে চাই, আর একটু ভেতরে যে দেখতে চাই, অর্থাৎ সেটা আমাদের যে চলাচলের জায়গা, অর্থাৎ আমাদের যে নিজেদের জানাশোনা কিংবা বোঝাবুঝির যে জায়গাটা আছে, সেই জায়গা থেকে আমরা এই ফেনোমেনাটাকে একটু অন্যভাবে বিশ্লেষণ করার জায়গার জন্যই আমরা আসলে আজকের এই আলোচনাটাতে আসা। ফলে আমাদের রেলিভেন্সটা ঠিক, মানে আমরা কিন্তু এখানে কোনো সমাধান দিতে পারবো না যে করোনা ভাইরাস কবে চলে যাবে। নো, আমাদের কাছে কোনো উত্তর নেই। করোনা ভাইরাস কি হলে থেমে যাবে, আমাদের কাছে কোনো উত্তর নেই। ইনফ্যাক্ট এই উত্তরগুলো নিয়ে আমাদের কোনো, এই মুহূর্তে আমরা, আপনি যেরকম আগ্রহ আছে আমাদের ঠিক একই রকম আগ্রহ আছে, কিন্তু এই আলোচনা থেকে আমরা ওই উত্তরের দিকে যেতে চাচ্ছি না। আমরা যেটা আমাদের এক্সপার্টিসও নেই আসলে। হ্যাঁ, একদম তাই, একদমই তাই। আমরা যেটা বুঝতে চাই যে এই ফেনোমেনাটা, এই যে ঘটনাটা যেটা ঘটেছে, সেটাকে আমরা যদি মূলত পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে কিংবা রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে যদি এটাকে ব্যাখ্যা করি, কিংবা আরো যদি একটা 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 মাল্টিডিসিপ্লিনারি জায়গা, অর্থাৎ আমরা এই মুহূর্তে এই অডিয়েন্স, এই প্যানেলের মধ্যে যারা আছি, আমরা সবার আমাদের একটা কমন জায়গা আছে, সেটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে উন্নয়ন অধ্যয়নের সাথে আছি। ফলে এই যে উন্নয়ন অধ্যয়নের যে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা জায়গা, সেই জায়গা থেকে দেখা যে করোনা ভাইরাস বা ভাইরাসের বা এপিডেমিক কিংবা প্যান্ডেমিক, এটা একটা আমার পাবলিক হেলথের বিষয়, এটা আমার একটা এপিডেমিওলজির বিষয়। কিন্তু যে মুহূর্তে এই বায়োলজিক্যাল ঘটনাটা ঘটছে, অর্থাৎ এপিডেমিওলজিক্যাল ঘটনা ঘটছে, তারপরের থেকে যে যা যা শুরু হচ্ছে তার পুরোটা হয়ে যাচ্ছে কিন্তু সোশ্যাল সায়েন্সের আন্ডারে, অর্থাৎ সেটা চলে যাচ্ছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আন্ডারে, সেটা চলে যাচ্ছে অর্থনীতির আন্ডারে, সেটা চলে যাচ্ছে কখনো কখনো এমনকি নিরাপত্তা বিজ্ঞান যেটা আছে, সিকিউরিটি স্টাডিজ, তার আন্ডারে। অর্থাৎ কেবলমাত্র ওই প্রথম, তারপর থেকে পুরো ঘটনাটা চলে যাচ্ছে, অর্থাৎ বায়োলজিক্যাল ইনফেকশন কিংবা ভাইরাসের উৎপত্তি এবং তার সংক্রমণের যে পর্যায়টা, তারপর পুরো জিনিসটাই চলে যাচ্ছে, এবং কিভাবে এটাকে ব্যবস্থাপনা হবে সেটা চলে যাচ্ছে এই জায়গায়। তো তার মধ্যে থেকে আমরা রাজনীতির জায়গাটাতে বা রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে রাষ্ট্রের ভূমিকাটাকে আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করছি। তো সমাজবিজ্ঞানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে আসলে আমরা যখন বুঝতে চাই, সেক্ষেত্রে সমাজবিজ্ঞান আসলে
একটু পিছিয়ে পিছিয়ে চলে ঘটনার, অর্থাৎ আমরা যতটুকু না প্রেডিক্ট করতে পারি, অর্থাৎ যতটুকু ভবিষ্যতে কি হবে তা যতটা না বলতে পারার আমাদের চেষ্টা থাকে, তার চেয়ে আমাদের একটা বড় চেষ্টা থাকে হচ্ছে যা ঘটেছে সেটা ব্যাখ্যা করা এবং সেখান থেকে কিছু লেসন নিয়ে আমরা সামনে কি করব সেই জায়গাতে যাওয়ার। তো সেটা যদি আমরা যাই যে তাহলে যে এই এই যা ঘটেছে সেটাকে ব্যাখ্যা করতে গেলে আবার আপনি যদি দুটো কিভাবে আমরা ব্যাখ্যা করবো, একটা হচ্ছে যে আমরা যদি সিঙ্গেল কেস নিয়ে আলোচনা করি যে চীন কি কি করেছে কিংবা ডাব্লিউএইচও কি কি করছে সেটা দেখা, আর একটা হচ্ছে যে মাল্টিপল কেস, অর্থাৎ চীনের সাফল্য ব্যর্থতা কিংবা সে কি করেছে কিংবা কি করতে পারতো এটা অন্যরা কে কি করছে তার সাপেক্ষে যদি আমি বিবেচনা করি তাহলে কিন্তু একটা মাল্টিপল কেস চলে আসে। ফলে চীন যেভাবে ঘটনাটাকে ব্যবস্থাপনা করেছে সেই ব্যবস্থাপনাটা ঠিক কিংবা বেঠিক, কতটুকু সফল কিংবা অসফল, সেটাকে আমি যদি আরেকটা বড় টেবিলের উপরে যদি আরো অনেকগুলো কেস নিয়ে আসি, যেমন যেমন প্রফেসর তৈবুর রহমান বলছিলেন দক্ষিণ কোরিয়ার উদাহরণটাকে একটু নিয়ে এসছেন, আমরা যদি একই সাথে নিয়ে আসি যে ধরেন এটা হচ্ছে চীনের যে সরকার পদ্ধতি সেটাকে আমরা আমাদের সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু মোটামুটি ভাবে এটাকে আমরা বলতে পারি যে একটা অথরিটেরিয়ান রেজিম কিংবা একটা কর্তৃত্ববাদী একটা সরকার পদ্ধতি। এরই বিভিন্ন ভ্যারিয়েন্টস, এরই বিভিন্ন ধরন আছে, যেমন ধরেন ইরানে একটা সরকার পদ্ধতি আছে, সেটাকে অনেকে বলছে একরকমের অথরিটেরিয়ান রেজিম, অনেকে বলতে চাচ্ছেন। আবার যেমন ধরেন এটা নর্থ কোরিয়াতে তার আর একটা ভ্যারিয়েন্ট আছে, কিংবা রাশিয়াতে তার আর একটা উপশাখা আছে। তো এই যে অনেকগুলো ধরন আছে। আবার এটা যখন ইউরোপে প্রবেশ করছে এই অসুখটি, তখন ধরেন ডেমোক্রেটিক, অর্থাৎ এগুলো যদি আমরা একটা কন্ট্রাস্ট কেস বলি তাহলে ইতালি একরকম ভাবে হ্যান্ডেল করছে যেটা এক মোদ্দাভাবে গণতান্ত্রিক, জার্মানি একটা গণতান্ত্রিক, ফ্রান্স একটা গণতান্ত্রিক, যুক্তরাষ্ট্র একটা গণতান্ত্রিক, কিন্তু এই গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে আবার কিন্তু পার্থক্য আছে। ফলে সরকার পদ্ধতির যে ভেরিয়েশন সেটাকে আমরা আমরা জানি যে রেজিম থিওরি দিয়ে আমরা এটাকে ক্লাসিফাই, শ্রেণী বিভাগ করার চেষ্টা করেছি, কিন্তু সেই কাজটা তো সহজ না। মানে এটাকে ঠিক এটা যতগুলো যতগুলো ভেরিয়েশন পাওয়া যায় সেগুলোকে ধরে ধরে আলাদা করে করে একটা শ্রেণী বিভাগ করাটা খুব কঠিন কাজ। তো সেই কঠিন ব্যাপারটাকে মেনে নিয়েও যদি আমরা দেখি যে আসলে চীনের চীনের চীন চীনের যে রাষ্ট্র, আমি রাষ্ট্র এবং সমাজ কিংবা জনগণের রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের থেকে বাকিদেরকে একটু যদি পৃথক করে দেখি যে রাষ্ট্র কিভাবে সমাজের সাথে সম্পর্কটা মেনটেন করে, সেই মেনটেন করার জায়গাটাতে কারা সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ রাষ্ট্র কারা চালাচ্ছে, তাদের প্রকৃতিটা কি, তাদের ধরনটা কি, সেটা দিয়ে আমরা তাকে রেজিমকে ডিফাইন করার চেষ্টা করছি। তো আমরা চীনের ক্ষেত্রে দেখেছি এটা একদল, এবং এটা অগণতান্ত্রিক বলা যাবে না, কারণ হচ্ছে যে এটা দলের মধ্যে একরকমের কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজ ডেমোক্রেসি আছে, অর্থাৎ একটা পার্টি হচ্ছে, কিন্তু পার্টির মধ্যে কিন্তু আবার এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে, অর্থাৎ একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে উঠে আসার যে প্রক্রিয়া সেটা কিন্তু সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে পার্টির যারা মেম্বার তাদের কিন্তু অংশগ্রহণের সুযোগ আছে। ফলে এটা অগণতান্ত্রিক বলাটা যতটা কঠিন, এটা খুব সেন্ট্রালাইজড কিংবা মনোপোলাইজড এক দলের ওইভাবে, ফলে এটার মধ্যে ঠিক অগণতান্ত্রিক বলে ফেলা অত সহজ কাজ না, আবার খানিকটা অগণতান্ত্রিক তো বটেই, যেহেতু এখানে মাল্টি পার্টি বা বহু মতের বহু দলের একটা প্রতিদ্বন্দ্বিতা নেই, সেই হিসেবে এটা অগণতান্ত্রিকও বটে। কিন্তু মানে একদম সাদা কালো ভাবে ডিফাইন করে ফেলা কিন্তু অতটা সহজ না, আমি সেটা বলতে চাচ্ছি। তো যাই হোক, আমরা চীন যেভাবে ব্যবস্থাটা করেছে সেই ব্যবস্থার মূল জায়গাটা হচ্ছে যে আমরা যে জায়গাটাতে ধরতে চাচ্ছি বা যে জায়গাটা বুঝতে চাচ্ছি যে, বা অনেকের কমপ্লেইন যে জায়গাটা, সেটা হচ্ছে যে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা ছিল না। অর্থাৎ শুরুতে এটা কিভাবে এটা স্বীকার করা, কারণ স্বীকার করলেই রাষ্ট্রের দায়িত্ব পড়বে এটা কিভাবে নিয়ন্ত্রণ করবো, কিন্তু রাষ্ট্র যেহেতু এখানে একটা বায়োপলিটিক্স এর খেলা খেলে, অর্থাৎ রাষ্ট্র তার জনগণকে সে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, নিয়ন্ত্রণ করতে চায়, এটাই এটাই সারাক্ষণ সব সব জাতির সব জাতের সরকার পদ্ধতিতেই তাই ঘটে। তো সেক্ষেত্রে এই তার তার নিয়ন্ত্রণ করার জন্য রোগ কিংবা জনগণের শ্রেণী বিভাগ, অর্থাৎ পার্টি কর্মী কিংবা শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, যে বিভিন্ন ক্লাসিফিকেশন তৈরি করা রাষ্ট্রের তরফে, সেটাও কিন্তু আসলে একরকমের নিয়ন্ত্রণের জায়গা। ফলে এই নিয়ন্ত্রণের জায়গাটাতে যখন সে প্রথম চ্যালেঞ্জ ফিল করেছে যে একটা নতুন রোগ কাদের মধ্যে ছড়াবে, কোন অঞ্চলে ছড়াবে, এটা যখন কেন্দ্র বুঝতে পারছে না ভালো করে, ফলে তখন তাকে সময় নিতে হয়েছে যে এটা সে কিভাবে প্রচারটা করবে, সেটা কিভাবে বাকিদের কাছে শেয়ার করবে। কিন্তু যেহেতু এটা একটা বায়োলজিক্যাল ফেনোমেনা, সেটা সবসময় আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, ফলে এটা তার যে প্রাকৃতিক নিয়ম সেভাবে ছড়ানো শুরু করেছে। এখন রাষ্ট্র তখন সেটাকে নিয়ন্ত্রণ আরোপ করে এই ছড়ানোটাকে নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছে। সেই জায়গাটাতে আমরা দেখছি যে সে
আমরা ট্রান্সপারেন্সি আছে কি আছে না এটা কিন্তু অ্যাবসলিউট অর্থে বলছি না, আমরা কিন্তু অন্যান্য জায়গায় কতটুকু আছে তার সাপেক্ষে বলছি। তো সেই সাপেক্ষে হয়তো বলতে গেলে আমরা বলছি যে সেখানে ট্রান্সপারেন্সি নেই, কিন্তু অন্য জায়গায় অন্য দেশে আপনি দেখেন, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু উদাহরণ দেখছি যে তার যারা এপিডেমিওলজিস্ট, তার যারা সায়েন্টিস্ট, কিংবা তার যারা সিডিসি অর্থাৎ রাষ্ট্রের যেটা তার যে একেবারে ডেডিকেটেড প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদের যারা ডিসিশন মেকার অর্থাৎ তাদের হোয়াইট হাউস এবং কংগ্রেসকে কিন্তু আগে এটা ফিট করেছে। তারা কিন্তু অনেক আগেই প্রেডিকশন দিয়েছে যে এরকম একটা কিন্তু প্যান্ডেমিক আসতে যাচ্ছে, এরকম একটা ভাইরাসের সংক্রমণ কিন্তু হতে যাচ্ছে, যাতে এরকম প্রভাব পড়তে পারে। তারা কিন্তু রেসপন্ড করেনি মানে কি? রেসপন্ড না করাটাও কিন্তু আমাদের পাবলিক পলিসির ভাষায় এটাও একটা কিন্তু ডেলিবারেট ডিসিশন। তার মানে সেখানেও কিন্তু সে কিন্তু ওই তথ্যটিকে কিন্তু চেপে রেখেছে, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো সিদ্ধান্ত নেবে না, অর্থাৎ এটাও কিন্তু একটা স্টেট। ফলে আপনি দেখেন যে চীন যেখানে জেনে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সিদ্ধান্ত এখন কোনো কিছু করব না বা এভাবে করব, একই রকম ভাবে কিন্তু একটা চীনের সরকার পদ্ধতির সাথে, শাসন পদ্ধতির সাথে একেবারে কন্ট্রাস্ট একটা সরকার পদ্ধতি বা শাসন পদ্ধতি, যেটাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলছি, সেখানেও কিন্তু তারাও কিন্তু ডেলিভারেট একটা ডিসিশন নিয়েছে যে তারা আপাতত ভাবে এটা সিদ্ধান্ত নিচ্ছে না। তারপর তার মানেটা কি দাঁড়ায় যে, এবং এটা যদি আমরা সেই জায়গাতে আরেকটু, আমি আবার হয়তো পরের রাউন্ডে আসতে চাই। আবার একই দেখেন যে যেটা যদি আমরা ইরানের ক্ষেত্রে যদি বলি, সেখানে কিভাবে এটাকে ব্যবস্থাপনা করা হচ্ছে, সেই জায়গাটাতেও কিন্তু আমরা দেখেছি যে শুরুতে তাদের এই রোগের যে সংক্রমণ, সেটাকে ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র প্রথমতে ওই যে, কারণ রাষ্ট্রের সাথে তার যে সমাজ, তার যে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা মূলত নির্ধারণ করে দিচ্ছে যে সে জানাবে কি জানাবে না, অর্থাৎ সে নিয়ন্ত্রণ করবে কিভাবে কিংবা করবে না। ফলে ইরানের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে চীনের সাথে একেবারে কন্ট্রাস্ট একটা পদ্ধতি আছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের আচরণগত খানিকটা মিল আছে। আবার আমরা যখন ইতালিতে যাচ্ছি, তার সরকার পদ্ধতি আমরা এক হিসেবে গণতান্ত্রিক দেখছি, সেক্ষেত্রে সে এটা প্রথমত জানাচ্ছে, কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণের যে যে তার যে প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ তার যে প্রস্তুতি এবং তার যে পদক্ষেপ গ্রহণের যে দ্রুততা কিংবা প্রম্পটনেস, এফেক্টিভনেস, সেই জায়গাতেও কিন্তু ও খানিকটা স্লথ গতি আমরা দেখেছি। ফলে এই সাফল্য কিংবা ব্যর্থতা, এটাকে আমরা সরকার পদ্ধতির সাথে ইমিডিয়েটলি আমরা রিলেট করার চেষ্টা করতে পারি, কিন্তু সেটা সরল, মানে যে জটিলতাটা তৈরি হয়, সেটার খুব সরল উত্তর আমরা ঠিক একবারে এক্ষুনি আমি বলতে, মানে এক্ষুনি আমার কাছে নেইও, বা আমি বলতেও পারবো না। আমার মনে হয় যে আমরা আরো একটু সবার আলোচনা দিলে তখন হয়তো আমরা আরেকটু পরিষ্কার বুঝতে পারবো। শাহান, আমার মনে হয় যে আমরা এখান থেকে আরেকজনের কাছে যেতে পারি। ওকে, আমি সাইফুল স্যারের কাছে যাওয়ার আগে স্যার যদি একটু আমাকে অনুমতি দেন, আমি তাহলে হচ্ছে গিয়ে স্যারের এই রেজিমের পার্সপেক্টিভ থেকে দু একটা কথা যদি একটু বলে, তারপরে যদি স্যার আপনার কাছে যাই। না, শিওর, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে গিয়ে স্যার কয়েকটা পয়েন্ট এখানে আমার মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এই জিনিসপত্রগুলো অ্যাড্রেস করা দরকার। প্রথমত স্যারের এই আইডিয়াটা খুব স্ট্রং এবং খুব যুক্তিযুক্ত যে চীন একটা পার্টিকুলার রাষ্ট্র ব্যবস্থা, বাট এটা থেকে হচ্ছে কি আমরা একটা পার্টিকুলার রাষ্ট্র ব্যবস্থা এবং তার সাফল্য এবং ব্যর্থতার একটা ধারণা নিতে পারি, কিন্তু সোশ্যাল সায়েন্সের ভাষায় আমরা যদি এক্সপ্লেইন করতে যাই, তাহলে আমাদের মাল্টিপল কেস স্টাডিজ হচ্ছে কি আমাদের দেখা লাগবে। আমাদের মাল্টিপল কেস স্টাডিজ ধরে দেন আমরা কথা বলতে পারবো যে রেজিমের সাথে এই সাফল্য বা ব্যর্থতার কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। তো এইটা একটা গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট এবং এই জায়গাটা, এবং এক্ষেত্রে ওই কথাটাও গুরুত্বপূর্ণ যে অথরিটেরিয়ান একটা সিস্টেমকে, মানে সিম্পল অথরিটেরিয়ান সিস্টেম বলে আসলে কিছু নেই, হোমোজেনাস অথরিটেরিয়ান সিস্টেম বলে কিছু নেই। অথরিটেরিয়ান সিস্টেমের মধ্যে যথেষ্ট পরিমাণে পার্থক্য, যথেষ্ট পরিমাণে ডিফারেন্স আছে। চীনের অথরিটেরিয়ান সিস্টেম ট্রু, বাট সেটা হচ্ছে কি একটা পার্টি বেসড অথরিটেরিয়ান সিস্টেম। আবার যখন আমি ইরানের কথা বলছি, ইরানের অথরিটেরিয়ান সিস্টেম আবার হচ্ছে গিয়ে খানিকটা রিলিজিয়াস আইডিওলজির উপরে বেস করে, খানিকটা সেখানে হচ্ছে গিয়ে ভোটিং অপরচুনিটি দিয়ে সেটাকে আবার রিপ্রেস করে এক ধরনের অথরিটেরিয়ান সিস্টেম। আমি যখন নর্থ কোরিয়ার দিকে তাকাচ্ছি, সেটা কমপ্লিটলি পার্সোনালিস্টিক একটা অথরিটেরিয়ান সিস্টেম। আমি যখন সিরিয়ার দিকে তাকাচ্ছি, ওয়েল সেটা হচ্ছে গিয়ে এগেইন সেটা ফ্যামিলি ডাইনাস্টিক, খানিকটা সালতানিস্টিক একটা অথরিটেরিয়ান সিস্টেম। সো অথরিটেরিয়ান সিস্টেম, সকল অথরিটেরিয়ান সিস্টেমই একই রকম, এইরকম কোনো ডিসিশন আমাদের পক্ষে সম্ভব না। যেমন সিঙ্গাপুর একটা অথরিটেরিয়ান সিস্টেম, যেখানে ইলেকশন হচ্ছে কিন্তু ইলেকশনে আবার পলিটিক্যাল পার্টি ডিটারমাইন অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে অন্য পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশনের অপরচুনিটিটাকে
নির্ধারণ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা থাকছে। হংকংও খানিকটা ক্ষেত্রে একটা অথরিটেরিয়ান স্টেট, কারণ হংকংয়ে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে হচ্ছে গিয়ে কি ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং একইভাবে একই যুক্তিতে আমরা যখন ডেমোক্রেসির কথা বলি, ডেমোক্রেসিও হচ্ছে হোমোজেনাস কোনো ডেমোক্রেসি বলে কিছু নেই। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি ফাইন, আবার সেটার সাথে ইতালির যে ডেমোক্রেসি সেটা এক ধরনের একই টাইপের ডেমোক্রেসি না। ইন্ডিয়ান ডেমোক্রেসি একই ধরনের ডেমোক্রেসি না। আমরা লিবারেল ডেমোক্রেসি, ইলেকটোরাল ডেমোক্রেসি, অ্যানোক্রেসি এরকম অনেকভাবে ভাগ করার চেষ্টা করি। আমরা কিছু ডেমোক্রেসিকে বলি হচ্ছে গিয়ে এগুলো ডেমোক্রেসি, কারণ এখানে হচ্ছে গিয়ে ফ্রিডম অফ ওপিনিয়ন, ফ্রিডম অফ এক্সপ্রেশন এই সবকিছুই আছে, প্লাস ইলেকশন আছে। আমরা কিছু ডেমোক্রেসিকে বলি শুধুমাত্র ইলেকটোরাল ডেমোক্রেসি, কারণ এখানে কোনো ধরনের ফ্রিডম অফ ওপিনিয়ন বা এক্সপ্রেশনের অপরচুনিটি লিমিটেড, কিন্তু এখানে ভোটের অধিকার আছে, সো এটা ইলেকটোরাল ডেমোক্রেসি। কিছু কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা একই সাথে এই কথাটা বলার চেষ্টা করি যে এই কান্ট্রিগুলো অ্যানোক্রেসি, আমি বুঝতেই পারছি না যেটাকে আমি হাইব্রিড রেজিম বলি, যেটাকে আমি অটোক্রেসিতে রাখবো না এই সাথে রাখবো। ইয়াসিন, আমি এই প্রেক্ষিতে যদি হচ্ছে কি আমার ওই যে স্লাইডটার কথা বলেছিলাম যে লিবারেল ডেমোক্রেসির স্কোর, সেই স্লাইডটা যদি একটু দেখানো হয় তাহলে আমি একটু দেখাতে পারতাম যে মারুফ স্যারের কথাটা কতখানি যুক্তিযুক্ত, যে এই রেজিমের ব্যাপারে কোনো কনক্লুশনে আসা, যে রেজিমের সাথে সাকসেস বা ফেইলিউর এটা যে ডিপেন্ড করে না, সেটা একটু জাস্ট হচ্ছে আমি স্লাইডটা দিয়ে দেখাতে যাচ্ছি। ওটা কি अवेलेबल? আমরা স্লাইডটা দেখাতে পারবো। তাওহীদ যদি একটু আমাদেরকে লিবারেল ডেমোক্রেসি স্কোরের ছবিটা যদি একটু পর্দায় আনো, কিন্তু এটা ফেসবুক লাইভে দেখা যাবে, আমরা হয়তো আমাদের এই কনভারসেশনে দেখতে পাবো না, কিন্তু আপনি হয়তো চাইলে এক্সপ্লেইন করতে পারেন আর কি যে আমি জাস্ট একটু বলি যে এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে বেশ কিছু দেশের লিবারেল ডেমোক্রেসির স্কোর 2009 এবং 2019, এইটা হচ্ছে ভেরিয়েশন অফ ডেমোক্রেসি বা ভিডেম এর একটা স্কোর শিট, যেখানে আমরা 0 থেকে 1 পর্যন্ত স্কোরটাকে মাপার চেষ্টা করি। তো একটা কান্ট্রির লিবারেল ডেমোক্রেসি স্কোর যত ভালো হবে সেটা তত বেশি একের দিকে যাবে। যদি 0.5 এর উপরে চলে যায় তাহলে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে কান্ট্রিটাকে আমরা বলবো যে ইয়েস, কান্ট্রিটা হচ্ছে মোর ডেমোক্রেসি। আর 0.5 এর নিচে যদি থাকে তাহলে সেই কান্ট্রিগুলোকে আমরা মোরলেস অটোক্রেসি বা অটোক্রেটিক হিসেবে হচ্ছে গিয়ে আমরা আইডেন্টিফাই করি। এখন ইন্টারেস্টিং হচ্ছে এইটা যে 2009 এবং 2019 যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে কিছু কান্ট্রি হচ্ছে ক্লিয়ারলি অটোক্রেটিক, যেমন বাংলাদেশ, চায়না, হংকং, ইরান এবং সিঙ্গাপুরও খানিকটা। বাংলাদেশের স্কোর এখন 0.1-এ, চায়নার স্কোর 0.1-এরও নিচে, প্রবাবলি 0.26, হংকং এর স্কোর 0.2 এর একটু উপরে, ইরানের স্কোর একই রকম ভাবে। এই যে দেশগুলো, এখন মজার ব্যাপারটা হচ্ছে এইটা, যদি আমরা বলি যে অথরিটেরিয়ান সিস্টেম সবসময়ই ব্যর্থ, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন যেটা চলে আসে, সিঙ্গাপুর তো সফল, হংকং তো সফল। আমরা যদি বলি যে হচ্ছে চায়না ব্যর্থ হয়েছে, চায়নার অথরিটেরিয়ান সিস্টেমের কারণে চায়না সাফল্য লাভ করতে পারেনি, ইরানের উদাহরণ বলছে ঠিক আছে তাহলে অথরিটেরিয়ান সিস্টেম এটা ম্যানেজ করতে পারে না, কিন্তু হংকং এর উদাহরণ বলবে ওকে হংকং তো সফল, সিঙ্গাপুর তো সফল। তাহলে অথরিটেরিয়ান সিস্টেম হলেই যে সেটা সফল বা ব্যর্থ হবে সেটা আমরা বলতে পারছি না। আবার ডেমোক্রেসির স্কোরের দিকে তাকাই, ইউনাইটেড কিংডম ডেমোক্রেটিক কান্ট্রি ঠিক মতো ম্যানেজ করতে পারেনি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অলরেডি মারুফ স্যার বলেছেন যে ডেমোক্রেটিক কান্ট্রি ম্যানেজ করতে পারেনি। ইটালি ডেমোক্রেটিক কান্ট্রি ম্যানেজ করতে পারেনি। তাহলে কি ডেমোক্রেটিক কান্ট্রি মাত্রই ব্যর্থ, রেজিম ডেমোক্রেটিক রেজিম পারবে না? তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাহলে জাপান কি করে পারছে? জাপান তো ডেমোক্রেটিক কান্ট্রি, সে তো ম্যানেজ করতে পেরেছে। তাইওয়ান তো ডেমোক্রেটিক কান্ট্রি, সে তো ম্যানেজ করতে পেরেছে। জার্মানি তো ডেমোক্রেটিক কান্ট্রি, সে তো ম্যানেজ করতে পারছে। সুইডেন তো ডেমোক্রেটিক কান্ট্রি, সে ম্যানেজ করতে পারছে। তাহলে আমরা যদি শুধুমাত্র স্কোরের বেসিসে চিন্তা করি এইভাবে এবং সেভাবে যদি দেখায়, তাহলে আমরা কিন্তু কোনো কনক্লুশনে আসতে পারছি না। আমরা এটা বলতে পারছি না যে একটা কান্ট্রি অথরিটেরিয়ান হলেই সে সফল বা ব্যর্থ হবে, এটা কোন ধরনের হচ্ছে গিয়ে সম্পর্ক আমরা দেখাতে পারছি না স্ট্যাটিস্টিক্যালি। আমরা এটাও দেখাতে পারছি না যে একটা কান্ট্রি যদি হচ্ছে গিয়ে গণতান্ত্রিক হয় তাহলেই সে সফল হবে বা সে ব্যর্থ হবে, সেটাও আমরা বলতে পারছি না। তাহলে একটা কান্ট্রির যে রেসপন্স সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে, যেটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে কথা বলবো। আমি এখন সাইফুল স্যারের কাছে যাচ্ছি, কিন্তু রেজিম টাইপ দিয়ে আসলে এই রিলেশনশিপটা করা কতখানি সম্ভব সেটা একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে সেটার উত্তর হয়তো আমরা একটু পরে দিব। আমি এখন সাইফুল স্যারের কাছে যাচ্ছি। থ্যাংক ইউ শাহান। আমার কলিগ যারা এখানে আছে, হ্যাঁ হ্যালো, আমি জাস্ট তোমার আলোচনা শুরু করার আগে আমাকে 2-3 মিনিট একটু
দেওয়া যায় কিনা, তার কারণ শাহান যে প্রশ্নটা তুলেছে ওইটার কিছু অ্যান্সার আমার কাছে এখনই আছে, মানে আমি হয়তো পার্টিসিপেট করতে শিওর পারি। শিওর, কোনো অসুবিধা নেই, জাস্ট 2-3 মিনিট দাও। সেটা শিওর, হলো কোনো যে অসুবিধা নেই। আমরা যেমন যেসব রাষ্ট্রগুলো সফল হয়েছে, যেমন সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, ইভেন কোরিয়া, যাদের কথা বলা হচ্ছে, এখন এইখানে একটা বড় বিষয় আছে, সেটা হলো যে এটা শুধু একটা রাষ্ট্রের যে অথরিটেরিয়ান বা ডেমোক্রেটিক নেচার সেটার সাথে মানে এটা রিলেটেড না, এটা একটা ক্রিটিক্যাল টাইমে এখানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যেটা সেটার একটা রোল আছে, যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ইনক্লুডিং প্রেসিডেন্সি, প্রাইম মিনিস্টারশিপ বা অন্যান্য যেসব ক্যাবিনেট বা লোকাল গভর্নমেন্ট, মিডিয়া, যে প্রতিষ্ঠানগুলো কি ঠিকমতো কাজ করে কিনা। যেমন আমরা হংকং এর ক্ষেত্রে যদি দেখি, হংকং কিন্তু কয়েকদিন আগেও আমরা দেখেছি তারা রাস্তায় পুলিশের সাথে তাদের মারামারি করতে হচ্ছে, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু ওদের হেলথের সাথে রিলেটেড লোকজনরা যখন লকডাউন করেছে বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কথা বলেছে, তারা কিন্তু ওই প্রতিষ্ঠানকে বিশ্বাস করেছে। তারা কিন্তু তাদের কোর্ট, যেটা কোর্ট কিন্তু হংকং এর কোর্ট অনেক রিলায়েবল, সেটা কিন্তু চায়নার কোর্টের মতো না। সো আমরা এখানে ইনস্টিটিউশন, যেটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশন, তার একটা রোল আমরা দেখতে পারবো। ইভেন আমরা স্ট্র্যাটেজিক লিডারশিপ, যেটা সেটা একটা বড় জায়গা, এই জায়গাটাও আমাদের একটু দেখতে হবে যে কোন কোন দেশের লিডাররা এই ক্রিটিক্যাল টাইমে তাদের রেসপন্সটা কেমন ছিল। যেমন আমেরিকার কথা প্রফেসর মারুফ বলেছেন যে ওখানে আমরা ট্রাম্পের রোলটা দেখেছি, সে প্রথম দিকে এই বিষয়টাকে হাস্যকর ভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যে এটা কোনো বিষয় না, এটা আমরা ম্যানেজ করতে পারবো। সো লিডারশিপ একটা বড় ফ্যাক্টর। সেটা যদি আমরা আবার একটু দেখি যে যেমন তাইওয়ানের ক্ষেত্রে, তাইওয়ানের একজন ফিমেল হেড আছে ওখানে, এবং তার যে রেসপন্স, এবং ওর সাথে ভাইস প্রেসিডেন্ট যে, উনি কিন্তু একজন এপিডেমোলজিস্ট। তো ফলে আমরা যেসব জায়গায় দেখছি, যেমন টু সাম এক্সটেন্ট মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদের ওখানে আমরা শেষের দিকে একটু রোল দেখেছি, যে যখন মসজিদগুলোতে লোক সংখ্যা বেড়ে যাচ্ছিল, তখন কিন্তু ওখানে তারা রিলিজিয়ানকে পজিটিভলি বলেছে যে এখানে রিলিজিয়ান, আমাদের যে ইসলাম, সেখানেও কিন্তু মহামারীর ব্যাপারে তারা বলেছে যে ওই সম্পর্কে হাদিসও আছে যে যখন মহামারী হয় তা আপনি যেখানে আছেন ওখানে থাকবেন এবং বাইরের থেকে যেন কেউ আসতে না পারে। সো আমরা মনে হয় যে এইখানে এই দুইটা বিষয়ে আরো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে আসতে পারে। সেটা হলো লিডারশিপ, স্ট্র্যাটেজিক লিডারশিপ বা টিএমটি, যেটা টপ ম্যানেজমেন্ট টিম যেটা বলে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তারা কি ধরনের রোল প্লে করেছে। যেটা আমরা নিউজিল্যান্ডের ক্ষেত্রে জাসিডা যে রোল, সেখানে যে প্রথম দিকেই কিন্তু যখন 6টা মাত্র রোগী পাওয়া গেছে, ভাই এক সেকেন্ড, আপনি বের করে দিচ্ছেন কেন? আপনি রেজিম থেকে স্ট্র্যাটেজিক লিডারশিপ এবং ইনস্টিটিউশনকে আলাদা করে দিচ্ছেন কেন? এটা আলাদা করা আসলে মনে হয় রাইট। কিন্তু এখানে আমি একটু সাইফুল স্যারের জন্য একটা প্রশ্ন ইস্যুতে করতে পারি, যে স্যারের যে কথা থেকে যে জিনিসটা আসছে, একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে ইনস্টিটিউশনের ব্যাপার এবং ইনস্টিটিউশনের প্রতি সিটিজেনের ট্রাস্টের ব্যাপার। এই ট্রাস্টের ব্যাপারটা হয়তো হচ্ছে রেজিমের হিসাবের থেকে খানিকটা বাইরে চলে যেতে পারে। এখন স্যারের, আমি অ্যানথ্রোপোলজিস্ট এবং সোশ্যোলজিস্ট হিসেবে স্যারের এই পার্সপেক্টিভটা একটু আমি জানতে চাচ্ছি। এই যে সিটিজেন ট্রাস্ট করছে কিছু কান্ট্রির ক্ষেত্রে, যেমন হংকং একটা উদাহরণ, তাইওয়ান একটা উদাহরণ, আবার আমরা দেখেছি ইটালির ক্ষেত্রে সেই ট্রাস্টের পরিমাণ কম, ইউএস এর ক্ষেত্রে সেই ট্রাস্টের পরিমাণ কম। এই ভেরিয়েশনটা আসলে স্যার এক্সপ্লেনেশন কোন ধরনের কিছু আছে কিনা, আমরা কোনো কিছু এক্সপ্লেইন করতে পারি কিনা আর কি। আচ্ছা, রাইট শাহান, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি আমার সহকর্মীদেরকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং আমাদের এই ফেসবুকের লাইভে যারা আছেন আমি সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হয়েছে, তবে একটা জিনিস শাহানের কোশ্চেনের আনসারটা দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই যে কোনো প্যান্ডেমিক বা মহামারী কিন্তু একটা স্পেসিফিক একটা নেচার থাকে। সেই নেচারটা হচ্ছে রাইট টাইমে রাইট ডিসিশনটা নেওয়া। সঠিক সময়ে সঠিক ডিসিশনটা যদি না নেওয়া হয় তাহলে মহামারীর মতো ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং শুধু আশঙ্কা থাকে না, সেটা হয়ও। যেটা আমরা দেখেছি সারা বিশ্বব্যাপী এই করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এটা কিভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আর কি। তো এই ক্ষেত্রে চায়না দিয়ে যখন কথাটা উঠেছে, তখন আমি চায়না দিয়ে একটু শুরু করি আর কি। যে তথ্যটা আমাদের কাছে নাই এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে সেটা হচ্ছে মানে চায়নার রাষ্ট্র ব্যবস্থা,
তারা এটা সঠিক সময়ে তারা এটা বুঝতে পেরেছিল কিনা যে এই যে করোনার প্যান্ডেমিকটা খুব সিরিয়াস হবে এবং এটা খুব মানে খুব সিরিয়াসলি এটা স্প্রেড করবে, এই জিনিসটা তারা প্রথমে তারা বুঝতে পেরেছিল কিনা, এক নাম্বার। আর দুই নাম্বারটা হচ্ছে কোশ্চেন একটা থেকেই যায়, আমার কাছে মনে হয়েছে যে চাইনিজ গভর্নমেন্ট বা চায়না পার্টিকুলারলি এটা ঠিক তেমনি ইউনাইটেড স্টেটসও খুব ওভার কনফিডেন্ট ছিল কিনা যে হ্যাঁ তারা এটা খুব ইজিলি কন্ট্রোল করতে পারবে, এটা ওহানের ভিতরে আছে, এটা সেখান থেকে কন্ট্রোল করা যাবে, এটা চায়নার বাইরে যাবে না বা কিছু প্রদেশের বাইরে এটা যাবে না, এরকম একটা ওভার কনফিডেন্ট চায়না ছিল কিনা যে কারণে আলটিমেটলি এটা 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 তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তো এই দুটা জিনিস আমাদেরকে মনে হয় একটুখানি আলোচনার দাবি রাখে যে রাষ্ট্রের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ব্যাপারটা রাষ্ট্র বুঝতে পেরেছিল কিনা এটা এটা এই প্যান্ডেমিকের এই নেচারটা এবং তাদের ওভার কনফিডেন্সের বিষয়টা যে তারা এটা কন্ট্রোল করতে পারবে কিনা, যেমন আমরা দেখেছি ট্রাম্পের ক্ষেত্রে। এখন আসি আমি ডক্টর আসিফ শাহানের কোয়েশ্চেনটাতে যে আসলে জনগণের ট্রাস্টটা বা মানুষের ট্রাস্টটা সরকারের প্রতি ঠিক কতটুকু আসে। খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমার কাছে। এটা খুব ব্রিফলি যদি আমি এটা বলতে চাই তাহলে আমি একজন সমাজ বিজ্ঞানী হিসেবে আমি মানুষের সোশ্যালাইজেশনের দিকটাতে আমি একটু যেতে চাই। আমরা যদি চীন, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর বা এশিয়ান কনটেক্সটের দিকে তাকাই এবং তার এগেনস্টে আপনার ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কনটেক্সটের দিকে তাকাই, তাহলে সোশ্যালাইজেশনের একটা বড় ধরনের একটা পার্থক্য কিন্তু আমরা দেখতে পারি। একটা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়ালিজম, যেটা আমরা ইউরোপ বা ওয়েস্টার্ন কনটেক্সটে আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে তার এগেনস্টে আপনার কিছুটা কমিউনিটারিয়ানিজম বা কিছুটা সোশ্যালি একটা 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 কোনো কিছু ধারণাকে গ্রো করানো বা একটা কনফুসিয়াস একটা কালচার, যেখানে কিনা মানুষকে একটু কম বিদ্রোহী হতে বা একটু বেশি বাধ্য হতে আমাদেরকে শেখায়। সেই কনফুসিয়াস রিলিজিয়াস বা এই কন্টিনেন্টের রিলিজিয়াস বিলিফস গুলো আমাদেরকে যেটা শেখায়, সেই জিনিসটা আমাদের ধারণাটাকে এইভাবেই দেখায় কিনা যে রাষ্ট্র যেটা করছে সেটা তার এগেনস্টে কথা বলা যাবে না, বা সেটা যেটা করছে রাষ্ট্র হয়তো করতে পারবে, সেজন্য রাষ্ট্রের জনগণ বা রাষ্ট্রে যারা আছেন তারা হয়তো খুব বেশি তার এগেনস্টে যেতে পারবে না বা যেতে চাইবেও না হয়তো বা। এবং সে কারণে আমরা দেখছি যে আপনার সিঙ্গাপুরের কথা বলেন বা চায়নার কথাই বলেন, সেখানে রিপ্রেসিভ গভর্নমেন্ট বা রিপ্রেসিভ সরকার ব্যবস্থা সেটাকে কন্ট্রোল করার একটা চেষ্টা করেছিল, বা আমি বলতে চাই যে সেটা কিছুটা হয়তো প্রথম দিকে ইনিশিয়ালি কিছুটা আনসাকসেসফুল থাকলেও পরবর্তীতে কিন্তু আপনার সিঙ্গাপুর বলেন, তাইওয়ান বলেন, চায়না বলেন, হংকং বলেন, কোরিয়া বলেন, এরা কিন্তু ভালোভাবে এই জিনিসটাকে ম্যানেজ করতে পেরেছে। কাজে এই যে জনগণ তাদের একটা কনফিউসিয়াস বা রিলিজিয়াস বা কালচারাল একটা বিলিফ থেকে এই বিষয়টা সোশ্যালাইজেশন একটা পার্সপেক্টিভ এই জিনিসটা দেখা যায় কিনা সেটা একটা ব্যাপার। আর ইউরোপিয়ান কনটেক্সটে তাদের লিবারালিজম বা তাদের ইন্ডিভিজুয়াল কালচারাল বিলিফটাকে আলটিমেটলি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যায় কিনা, এই বিষয়টা দুটো নিয়ে আমার মনে হয় একটু দেখার দরকার আছে। আর 3 নাম্বার যেটা পয়েন্ট আমি একটু বলতে চাই যে সেটা হচ্ছে আপনার ডিজিটাল পলিসিং যে মডেলটা, যেটা আপনার প্রফেসর তৈবুর রহমান একটু আগে শুরু করেছিলেন, যে চায়নাতে আমরা যেটা দেখলাম আইসিটি দিয়ে, এই ডিজিটাল পলিসিং সিস্টেম দিয়ে, গভর্নমেন্টালিটি দিয়ে মানুষকে কন্ট্রোল করা বা তাদেরকে তাদের বিহেভিয়ার, তাদের আচরণ বা তাদের মুভমেন্টটাকে কন্ট্রোল করা, ট্রেস করা, এই জিনিসটাই কিন্তু আপনার চায়নার বা আপনার কোরিয়া বা আপনার বা সিঙ্গাপুরের কিন্তু একটা বেশ মেজর একটা সাকসেস এখানে আছে। এবং আমরা রিসেন্টলি দেখেছি, আপনারা জানেন গত 2-3 দিন আগে আপনার গুগল এবং অ্যাপল তারা এক জায়গায় আসছে, এসে ঠিক এই আইসিটির এই ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে তারা আপনার ইউকেতে বা ইউরোপে বা আপনার আমেরিকাতে এই একই সিস্টেম ডিজিটাল পলিসিং মডেলটাকে তারা সেখানে কাজে লাগানোর চেষ্টা করছে। তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই করোনা বিষয়ক আলোচনাটাকে আমরা 2-3টা স্তরে আমরা ভাগ করতে পারি। 1 নম্বর স্তরে আসছে যে চায়নার কনটেক্সটটা, তারপরে 2 নম্বর কনটেক্সট আছে সেখান থেকে চায়না থেকে ছড়িয়ে যে এটা যখন ইউরোপ এবং আমেরিকাতে চলে গেল, সেখানকার ম্যানেজমেন্টটা, সেখানকার কন্ট্রোলটা, সেখানকার আপনার গভর্নেন্স সিস্টেমটা কেমন হচ্ছে। এবং থার্ড চলে আসলে আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে আলোচনা করি, অবশ্যই আমাদের সুযোগ আছে, আমাদের ভবিষ্যতে হয়তো আমরা আলোচনা করবো যে বাংলাদেশের কনটেক্সটে এসে এটা কিভাবে আলোচিত হচ্ছে আর কি। প্রফেসর তৈবুর রহমানের আরেকটা পয়েন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে, আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা দেখেছি যে সরকার ব্যবস্থা গণতান্ত্রিক হলেই যে সেটা খুব ইফেক্টিভলি তাদের পারফরমেন্সটা খুব ভালো হবে
পার্টিকুলারলি এই সমস্ত মহামারী বা প্যান্ডেমিকের কন্ট্রোলের ক্ষেত্রে, সেটা কিন্তু ইউনাইটেড স্টেটস দেখাতে পারেনি, সেটা কিন্তু ইতালি করতে পারেনি। কিন্তু সেই তুলনায় আমি বলবো যে চায়না বা সিঙ্গাপুর বা আপনার তাইওয়ান, এরা কিন্তু সেটা কিছুটা হলেও কিন্তু করে দেখিয়েছে। কিছুটা হলেও তারা এই দিকটাকে অন্তত প্রথম দিকে ইনিশিয়ালি কিছুটা ব্যর্থ হলেও পরবর্তীতে কিন্তু এটা তারা সাকসেসফুলি সেই জিনিসটাকে তারা কন্ট্রোল করে দেখিয়েছে, যেটা কিনা ডেমোক্রেটিক গভর্নমেন্ট গুলা ঠিক ওইভাবে এখনো পর্যন্ত করে উঠতে পারেনি এবং স্টিল আনডিসাইডেড। এবং তারা কি করবে কি না করবে এরকম একটা দোলাচালের মধ্যে আপনার এই প্যান্ডেমিকটা চলছে আপনার ইউরোপ এবং আমেরিকান একটা কনটেক্সটে। সেই প্রেক্ষাপটে আরেকটা আসছে আপনার হু কেন্দ্রিক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট উনি বলে দিয়েছেন যে উনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনি ফান্ডটা কাট করবেন, কারণ এর বেনিফিটটা নাকি পাচ্ছে আপনার ইন্ডিয়া বা আপনার চায়না রিলেটিভলি কম ফান্ড দিয়েও। তো এটা একটা পলিটিক্যাল একটা ডাইমেনশন কিন্তু এখানে রয়ে যাচ্ছে। সে বিষয়টা নিয়ে আমার মনে হয় আমাদের একটু পরে কথা বলার সুযোগ আছে। তো আমার মনে হয় যে সোশ্যালাইজেশন প্লাস রাষ্ট্রের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা, এটা আমার মনে হয় ইরেসপেক্টিভ অফ ডেমোক্রেসি, ইরেসপেক্টিভ অফ আপনার রিজিমের সাথে এটা কানেক্টেড আছে। আমি একটু মারুফ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি যদি একটু দুটো জিনিস একটু রেসপন্ড করি মারুফ ভাই, দেন আপনার কাছে আসি। উইল দ্যাট বি অলরাইট? হ্যাঁ শিওর, প্লিজ। আচ্ছা ওকে, আমি জাস্ট হচ্ছে গিয়ে দুইটা এর সাথে একটু এখানে পয়েন্ট আউট করতে চাই যে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং। সাইফুল ভাই যেটা বললেন যে ইস্টার্ন কালচার এবং কনফুশিয়ান কালচার ভার্সেস ওয়েস্টার্ন কালচার, এবং রিসেন্ট টাইমে বেশ কিছু লেখালেখিও এটা নিয়ে হয়েছে যে কনফুশিয়ান কালচারটাই হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কিনা টু এক্সপ্লেইন দ্য সাকসেস অফ দোজ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। কিন্তু বাট একই সাথে হচ্ছে গিয়ে আমরা জার্মানির ক্ষেত্রে খানিকটা, পরবর্তীতে সুইডেনের ক্ষেত্রে যেটা দেখেছি যে সেই ক্ষেত্রেও রাষ্ট্র যখন কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে যে জনগণের এরকম ব্যবহার করা উচিত, জনগণ সে ব্যবহারটাকে মেনে নিচ্ছে। ওইখানেও হচ্ছে গিয়ে ঠিক মানে চ্যালেঞ্জ করার যে প্রবণতাটা, সেটা জার্মানিতেও খানিকটা কম আমরা দেখেছি, সুইডেনের ক্ষেত্রে একদমই কম দেখেছি, এবং এই দুইটা রাষ্ট্র তুলনামূলকভাবে সাফল্য পেয়েছে। এখন এখানে ইস্টার্ন ভার্সেস ওয়েস্টার্ন কালচারের পরবর্তীতে একটা পসিবল ওয়ে এটা হতে পারে কিনা যে আমরা হফস্টেডের যে কালচারাল ডাইমেনশন যেগুলো আছে, যে পার্টিকুলারিস্টিক, ইন্ডিভিজুয়ালিস্টিক, সেটা যদি হচ্ছে কি আমরা মেজার করার চেষ্টা করি ইস্ট ইউরোপ এই এশিয়ান কান্ট্রি গুলো এবং জার্মানি সুইডেন ধরে, যদি দেখি যে সারপ্রাইজিংলি জার্মানির সাথে বা সুইডেনের সাথে এই এশিয়ান কান্ট্রি গুলোর এই কালচারাল ডাইমেনশনে একটা মিল পাওয়া যাচ্ছে। আমি জানি না, পাওয়া যেতে পারে বা নাও যেতে পারে। যদি পাওয়া যায় তাহলে প্রবাবলি দ্যাট ক্যান বি অ্যান এক্সপ্লেনেশন। এটা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা যে সাইফুল ভাই যে জিনিসটা বললেন, এখানে আমার একটু সামান্য দ্বিমত আছে যে অথরিটেরিয়ান কান্ট্রিগুলো জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে পরবর্তীতে, যদিও তাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে সমস্যা ছিল, পরবর্তীতে তারা এটাকে ডিল করতে পেরেছে। এখন এখানে দুটো কথা, যে গণতন্ত্র কিন্তু কখনো রাষ্ট্র কোয়ার্সিভ কোনো মিনস নিতে পারবে না, গণতন্ত্র কিন্তু এই কথাটা বলে না। কারণ আমরা যখন রাষ্ট্রের ডেফিনিশনে যাই, রাষ্ট্র তো সেটাই যার হচ্ছে গিয়ে লেজিটিমেসি আছে এবং সেই হচ্ছে একমাত্র মনোপলি আছে যে কোয়ার্সিভ মিনস ইউজ করতে পারে। সো এরকম একটা ক্রাইসিসে রাষ্ট্রকে কিন্তু হচ্ছে গিয়ে সেই ক্ষমতা দেওয়া আছে, সে কোয়ার্সিভ মিন করবে সেটা, এবং রাষ্ট্রের সেই ক্ষমতা এক্সারসাইজ করাটা কিন্তু গণতান্ত্রিক, সেটা অগণতান্ত্রিক না। কিছুদিন আগে প্রবলি ফুকুয়ামা একই পয়েন্টটা মেক করেছেন। এবং আমি মেনে নিতাম যে যদি হচ্ছে গিয়ে যে চায়নার পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে সফল, চায়না যেভাবে করেছে সেটাই একমাত্র উপায়, এটা মেনে নিতাম আমি তখনই যদি দেখতাম যে দেয়ার আর নো এক্সাম্পলস যে গণতান্ত্রিক দেশগুলো জিনিসটাকে অন্যভাবে করতে পারেনি। কিন্তু আপনি যে কথাটা বললেন সাহেব, সেখানে কিন্তু উদাহরণ আছে। তাইওয়ান রিলেটিভলি ডেমোক্রেটিক, জাপান ডেমোক্রেটিক। তাইওয়ান যখন হচ্ছে গিয়ে এই যে মানুষজনকে ট্র্যাক করা, তারপর হচ্ছে মানুষজনকে বোঝানো, লকডাউনের যে ডিসিশন, এই সিদ্ধান্তগুলোতে যখন চায়না যাচ্ছে, চায়না কিন্তু সিটিজেনের মতামত নিয়ে, সিটিজেনের সেটাকে গ্রহণ করে সেটার বেসিসেই ডিসিশনটা নিচ্ছে, এবং বিইং এ ডেমোক্রেটিক। সাউথ কোরিয়া যখন কাজটা করছে, সাউথ কোরিয়া যখন হচ্ছে গিয়ে জনগণকে বলছে এবং জনগণকে ইসে করছে, তখন কিন্তু সাউথ কোরিয়া বিইং এ ডেমোক্রেটিক, সাউথ কোরিয়া সেই কাজটা করতে পারছে। সো এখানে ওই যে মারুফ ভাই যে কথাটা বলছিলেন যে গণতন্ত্র ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের যে বেসিক প্রিন্সিপালটা লেজিটিমেসি, যেটা আসছে সিটিজেন থেকে, এবং অ্যাকসেপ্টেন্স যেটা সেটা যখন হচ্ছে গিয়ে সে আসতেছে এবং সেটাকে যখন সে অ্যাকনলেজ করতে পারছে, তখন কিন্তু
গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক সেই পার্থক্যটা কাজ করছে না, গণতান্ত্রিক রাষ্ট্র এটাকে ইফেক্টিভলি করতে পেরেছে। মারুফ ভাই, আপনার কাছে আছে। সেই জি, থ্যাংক ইউ। আমার আমার মনে হয় যে আবার আমরা ফিরে যাই। শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, আমি শোনা যাচ্ছে। স্যার শুনতে ও। পাচ্ছি আপনাকে। আমি কেবলমাত্র একটু জানানোর জন্য, হ্যাঁ। স্যার অনেকক্ষণ আগেই এসেছেন, জয়েন করেছেন। আপনারা দেখেছেন কিনা যে নিয়াজ আহমেদ খান স্যার আমাদের সাথে আছেন, উনি আচ্ছা। জয়েন করেছেন। ওনার যদিও অডিও এবং ভিডিওটা এই মুহূর্তে মিউট করা, কিন্তু উনি আছেন আমাদের সাথে। সবাইকে শুভেচ্ছা। স্যার ঠিক আছে। একটু যদি আপনাকে দেখতে পেতাম আর কি, আপনি যদি একটু স্যার। নববর্ষের শুভেচ্ছা স্যার। আমি একটু স্যার আপনার ইয়েটা আনমিউট করি স্যার, মিউটেড হয়ে আছে মনে হয়। ভালো লাগলো, সবার কথা একটু শুনছি, খুব গুরুত্বপূর্ণ আলাপ, এটা শুনি। ধন্যবাদ স্যার। তাহলে আমরা স্যার মারুফ স্যারের হ্যাঁ, ডিসকাশনটা হয়ে আবার আসছি তাহলে স্যার। আমি যদি এখানে একটু ইন্টারফেয়ার করি, মারুফ ভাই, আমরা বোধহয় আস্তে আস্তে এখন একটু বাংলাদেশের দিকে বোধহয় চলে যেতে পারি রাইট ডিসকাশন রাইট। নিয়ে। আমরা অবভিয়াসলি আমরা বাংলাদেশে আসতে চাচ্ছি আসলে। কারণ আমরা ওই আমি এটা ভাবছিলাম যে ওই হাই পলিটিক্স লো পলিটিক্স, শাহান তুমি তো জানোই, মানে ওই 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 হাই পলিটিক্স থেকে লো পলিটিক্সে আসতে হবে আমাদেরকে আসলে। এটা এই কারণেই না যে বাকি আমি জানি যে যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে ফেসবুকে, তারা সবাই বুঝতে পারছেন। এটা ব্যাপারটা ওরকম না যে আমরা আলোচনা করছি কেউ বুঝতে পারছে কি পারছে না, সেটা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের আরো অনেক রেলিভেন্ট প্রশ্ন আছে, আমাদের আরো অনেক কিছু নিয়ে কথা বলার আছে, সেই জায়গাতে যাওয়ার দরকার আছে। তো একটা জাস্ট যেখানে আমরা শেষ করছিলেন ডক্টর সাইফুল, যে ট্রাস্টের জায়গা, এখন ট্রাস্ট তো আসলে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ঐতিহাসিক ভাবে উৎপাদিত হয়। অর্থাৎ একটা সমাজের মধ্যে যে ক্রমাগত মিথস্ক্রিয়া চলে, সেই সমাজের মধ্যে যে সমস্ত প্রতিদ্বন্দ্বী যে সমস্ত গ্রুপগুলো আছে এবং যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রমাগতভাবে যে ইন্টারাকশনটা হয়, সেই ইন্টারাকশনের মধ্যে একটা সাস্টেইন প্যাটার্নের প্রেক্ষিতে যেখান থেকে ইনসেন্টিভ ক্রিয়েটেড হয়, সেই ইনসেন্টিভের প্রেক্ষিতে মানুষ কিন্তু প্রতিষ্ঠানগুলোকে ট্রাস্ট করা শুরু করে, যে ঠিক আছে আমার জন্য স্থানীয় সরকার কিংবা আমার প্রধানমন্ত্রী কিংবা আমার রাষ্ট্র এরকম করবে কিংবা করবে না। অর্থাৎ মূলত ডিপেন্ড করছে যে সমাজ, মানে সোসাইটির, স্টেট এন্ড সোসাইটির যে রিলেশনশিপটা, এবং স্টেট যে সমস্ত গ্রুপগুলোকে সে 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 মূলত রাখে, প্রমোট করে, সেই তাদের সাথে যা ইন্টারাকশনটা হয়, ডিনামিক একটা ইন্টারাকশন হয়, তার একটা প্রোডাক্ট হিসেবে ট্রাস্টটা তৈরি হয়, এবং এটা খুব ঐতিহাসিক। ফলে এটা ওভারনাইট তৈরি করা যায় কিংবা এটা যায় না আসলে। ফলে আমি যেমন চীনের ক্ষেত্রে দেখেছি যে ইনফ্যাক্ট আমার কিছু চীনের বন্ধুদের সাথে কথা বলে এবং আমাদের কিছু ছাত্রদের সাথে কথা বলে দেখেছি যে সেখানে ওরা কিন্তু মনে করে, সাংস্কৃতিক ভাবে মনে করে যে যারা লিডার, দে ডোন্ট মেক এনি রং ডিসিশন, আই মিন দে অলওয়েজ থিঙ্ক গুড ফর দ্য রেস্ট অফ দ্য পিপল। তার মানে সেখানে কিন্তু ঐতিহাসিক ভাবেই একটা আস্থা, কিন্তু যারা নেতা হয়েছে, কোন প্রক্রিয়ায় নেতা হয়েছে সেই ইস্যুটা কিন্তু একদমই ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে যারা নেতা, যারা ম্যানেজার, তারা ঠিক ডিসিশনটাই নিচ্ছে। ফলে মানুষের মধ্যে কিন্তু একটা কমপ্লায়েন্স কিন্তু আছে। আর সুইডেন কিংবা জার্মানি, অস্ট্রিয়া, এইসব রাষ্ট্রে আমরা দেখেছি যে প্রতিষ্ঠানগুলোর এত স্থিতিশীলতা, অর্থাৎ এত দীর্ঘদিন ধরে একটা স্ট্যাবিলিটি ক্রিয়েট করার ফলে মানুষ কিন্তু বুঝেছে যে না, এখানে আমরা আস্থা রাখতে পারি, এবং ফলে সেই ইনসেন্টিভটা সে কিন্তু পেয়েছে। ফলে তাদের মধ্যে কিন্তু আস্থাটা তৈরি। ওখানেও কিন্তু প্রতিবাদ আছে, ওখানেও কিন্তু মানুষ তাদের ডিসেন্ট গুলো দেয়, কিন্তু সেগুলো দেওয়ার যে চ্যানেল, সেই চ্যানেলগুলো অন্যরকম। আমাদের মতন মিছিল করার প্রয়োজন হয় না, কারণ তারা দেখেছে যে আমরা অন্যভাবে কথা বললেও সেটাকে মানুষ নজরে নিচ্ছে। তো এই যে নজরে নেওয়ার জায়গায়, সেই নজরে নেওয়ার জায়গা থেকে আমি বাংলাদেশে আসতে চাই, যে বাংলাদেশের ক্ষেত্রেও যে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে যে জনগণ, ধরুন আমরা এখন কি যে দেখছি যে আমাদের এখানে লকডাউন হয়েছে, সেগুলো আমরা মানছি না। আমরা দেখেছি যে আমাদের সরকার প্রধান বা সরকার থেকে প্রচুর পরিমাণ ইনসেন্টিভ করা হয়েছে, তারপরে মানুষের মধ্যে আস্থা নেই। এই যে আস্থা নাই, বা এই যে মানুষ খুব ভরসা পাচ্ছে না যে ও কি হবে, ঠিক আছে এত হাজার কোটি টাকা আমি পাবো না, এটা তো নিশ্চয়ই দলের লোকজন পাবে। এই যে একটা কমন একটা আমাদের এক মানুষের মধ্যে যে একটা ধারণা, টাকা যতই দিক, আমি একজন রিক্সা চালক, আমার জন্য কি কিছু আছে, এই যে মানুষের একটা 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 ধারণা, আমার কাজ আমাকেই করে খেতে হবে, ভাই আমাকে কেউ একবেলা ভাত দিয়ে যাবে, আমি বাইরে যাবো না তো কি করব, এই যে কমন কতগুলা মানুষের যে ধারণাগুলো তৈরি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই ধারণাগুলোকে কিন্তু ওই রাষ্ট্র
এবং সমাজের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কের জায়গায় দেখতে হবে। এখন আজকে যদি ওভারনাইট আমাদের খলিফা হারুনুর রশিদও যদি এখানে অবতীর্ণ হতেন, সে যদি এরকম তার মানে ঝোলা থেকে সমস্ত কিছু দিতেন, তাহলে মানুষ বিশ্বাস করতো না। কারণ খলিফা হারুনুর রশিদ এসছে কোথা থেকে, অর্থাৎ তার আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসিটা যদি দীর্ঘদিন ধরে যদি না চর্চিত হয়, হঠাৎ করে আজকে একটা বিপদে পড়েছি বলে আপনি আমার জন্য কোটি কোটি টাকা দিয়ে দিবেন আর আমি সেটা মেনে নিব আর আমি সেখানে আপনার, সেটা কিন্তু হবে না। ফলে আমাকে আজকে আজকে ও মাই গড, এক সেকেন্ড, তো সেটা সেটা হচ্ছে যে ফলে আমাদের এখানে এই মানুষের এই যত বিপদেরই ভয় দেখান না কেন, কিন্তু মানুষ জানে, আনফরচুনেটলি মানুষ জানে যে নিজের দায়িত্বটাকে নিজেকেই বেশিরভাগ ক্ষেত্রে নিতে হবে। তাকে এগিয়ে আসার জন্য খুব বেশি কিছু নেই, পার্টিকুলারলি রাষ্ট্র তাকে যে খুব বেশি সাহায্য করতে পারে, অ্যাটলিস্ট প্রান্তিক মানুষরা এটা দেখে না, এটা ভাবে না। ফলে রাষ্ট্রের যদি এখানে আন্তরিকতা থেকেও থাকে, সরকারের যদি পূর্ণ আন্তরিকতা থেকেও থাকে, তারপরেও কিন্তু মানুষ সেখানে আস্থায় নেওয়ার ব্যাপারটা অত সহজে কিন্তু আসলে হবে না। ফলে মানুষের মধ্যে এই এই যে কমপ্লায়েন্স, এটাকে মানার যে চেষ্টা, সেটা কিন্তু খুব সহজে আমরা এখানে দেখতে পারবো না। কারণ হচ্ছে ঐতিহাসিক ভাবেই যারা সরকার চালাচ্ছে, যে রেজিম গুলো এসেছে, তাদের একটা একটা তাদের লেজিটিমেসির যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটার কারণেই আসলে তারা একটা কার্যকর কর্তৃপক্ষ হিসেবে এই বিপদের মুহূর্তেও জনগণের সামনে যথেষ্টভাবে তাদেরকে হাজির করলেও হয়তো তাদের আন্তরিকতা আছে, কিন্তু জনগণ বা সাধারণ মানুষ তাদেরকে আস্থায় নিতে নেওয়ার ব্যাপারটা অত সহজ হবে না। ফলে আমাদের এখানে এই কমপ্লায়েন্সটা অত সহজে আমরা পাবো না। ফলে বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আমাদের যেটা একটা ভরসার জায়গা আছে, যে মানুষের পরস্পরের মধ্যে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটাকে কাজে লাগানো, অর্থাৎ আমাদের যে রেজিলিয়েন্স, আমরা বড় বড় যে সমস্ত দুর্যোগগুলো দেখেছি, সেই দুর্যোগগুলোতে আমরা আমরা সাহায্য করেছি। এখন সেই সাহায্য করেছি বলতে যে আপনার বাড়িতে যেই আমাকে সাহায্য করতে হবে তা না, কিন্তু আমরা পরস্পরের প্রতি সহানুভূতি, পরস্পরকে সম্মান করা এবং পরস্পরের বিপদে আমাদের যার যতটুকু আছে সেগুলো থেকে বন্টন করার যে চেষ্টাটা আমাদের মধ্যে সমাজের মধ্যে এক্সিস্ট করে, ইতিমধ্যে এক্সিস্ট করে, সেটিকে ভরসা করে আমরা যদি আগাই, আর রাষ্ট্র যদি সেখানে ফ্যাসিলিটেট রোল প্লে করে, তাহলে যে আস্থাটা এতদিনে তৈরি হয়নি, হয়তোবা এই দুর্যোগ ব্যবস্থাপনার মধ্য দিয়ে জনগণ সেই আস্থাটা, সেই লেজিটিমেসিটা রাষ্ট্রকে দিতেও পারে। ফলে সেখানে সেটা সেটা আমরা এক্ষুনি আমি বলে ফেলতে পারবো না, আমরা বলে ফেলাটা খুব দুরূহ হবে যে আমরা কি ফলাফল তৈরি করতে পারবো, বাট সেটাও যাওয়া সম্ভব। কিন্তু ও বাই দ্য ওয়ে, আমি আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আপনাদের আলোচনাটাতে থাকতে চাই, আমি দেখি, কিন্তু আমার একটা অন্য একটা এনগেজমেন্ট আছে, আমি আপনাদের বাকি আলোচনাতে থাকতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি এবং সাফল্য কামনা করছি যে আমরা একটা দারুণ একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো এবং এটা চলবে। থ্যাংক ইউ। আচ্ছা, স্যারকে ধন্যবাদ। আমি যদি একটু নিয়াজ স্যারের কাছে চলে আসি, স্যার এসেছেন এবং আমি জানি যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, বাট প্রশ্নগুলোতে আমি নিয়াজ স্যারের কথার পরে আসি। যদি স্যার বাংলাদেশের পার্সপেক্টিভে আলোচনাটা মারুফ ভাই শুরু করলেন যে বাংলাদেশের ক্ষেত্রে, ওকে সরি, হ্যাঁ স্যার আমি জাস্ট একটু 1 থেকে 1.5 মিনিট নেব আর কি। হ্যাঁ ঠিক আছে, আর আমাকে একটু বের করে দিতে হবে, আমি কি আই লিড মিটিং রাইট? জি স্যার, আপনি স্যার লিভ মিটিং দিলেই হবে, কিন্তু আমরা খুবই আশা করবো যে আপনি যদি পারেন আপনার কাজটা সেরে যদি আবার জয়েন করতে পারেন আমাদের সাথে অন্তত শেষের অংশটুকুতেও, তাহলে খুব ভালো হবে স্যার। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ মারুফ ভাই, কথা হবে। আমি স্যার ওখানে যাওয়ার আগে, মানে নিয়াজ স্যারের কাছে যাওয়ার আগে আমি জাস্ট একটু অডিয়েন্সকে একটু অ্যাকনলেজ করতে চাই যে আজকে পয়লা বৈশাখ এবং আজকে রাত 11টা 20 বাজে, কিন্তু নিয়মিতভাবে 60 জন মানুষ কমপক্ষে নিয়মিতভাবে শুনছেন। এটা কখনো কখনো বেশি হচ্ছে, কখনো কখনো কম হচ্ছে। সুতরাং এরকম অনেক সময় দেখা যায় আমাদের অনেক একাডেমিক ডিসকাশনে বা সেমিনারে হয়তো লোক পেতে কষ্ট হয়, কিন্তু আজকে আমরা করোনা ভাইরাসের এই সংকটের মধ্যে বাসায় বসে আছি, কিন্তু বোঝাই যাচ্ছে যে লোকজন এটার সাথে রিলেট করতে পারছেন এবং তাদের কৌতূহল আছে এই আলোচনাটা, এবং 60 জনের মতো লোক এরকম 11টা 20 21 22-এ কথা শুনছেন। তো আপনাদের সবাইকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই। ডিসকাশনে যাওয়ার আগে আমি একটু, যেহেতু ওনারা এতক্ষণ ধরে অনেক কমেন্ট করছেন, আমি এক নাগারে একটু থিমেটিক্যালি বলে যেতে চাই যে কি কি প্রসঙ্গ এসেছে। পরের রাউন্ডটা স্যার আবার আপনারা ওভাবে কন্টিনিউ করবেন। আমরা কিছু প্রশ্ন পেয়েছিলাম, যেমন জিলান এবং গল্প কাব্য এই নামে দুইজনই একই প্রসঙ্গে আলাপ করেছেন যে চীনের, অনেকে এটাকে একটা চীনা কনস্পিরেসি মনে করে যে চীন এটা ল্যাবে তৈরি করেছে, এবং এই ধরনের অনেক আলোচনা সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। আমি জানি না এই আলোচনাটা আমাদের জন্য প্রাসঙ্গিক কিনা, তারপর ওনারা বলছেন যে এই আলোচনাটা করাটা আসলে জরুরি কিনা।
আমি জাস্ট অ্যাকনোলেজ করার জন্য বললাম। হাসনাত নাহিদ বলেছে যে চীন আসলে তাই করছে যেটা ইউএসএসআর চেরনোবিল ক্রাইসিসের সময় করেছিল, তারা ইনফরমেশনকে সাপ্রেস করেছে এবং এই কারণে চীন দায়ী, যখন চীনের সাফল্য ব্যর্থতা নিয়ে আলাপ হচ্ছিল। ফয়সাল আদনান ভাই তিনি জিজ্ঞেস করেছেন ইনস্টিটিউশনগুলোর অটোনমি নিয়ে বা ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতা নিয়ে, যেটা নিয়ে খানিকটা আলোচনা হয়েছে, এবং আমাদের ইনস্টিটিউশনের উপরে ব্যুরোক্রেসির যে কর্তৃত্ব বা আমলাতন্ত্রের যে কর্তৃত্ব এবং প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আদৌ কতটুকু আছে বা নাই, সেইটা আসলে কত বড় একটা নিয়ামক এই সাফল্য ব্যর্থতা নির্ধারণ করার ক্ষেত্রে। লামিয়া মহসিনের আলোচনা ছিল যে আমাদের ব্যুরোক্রেসি সেই ক্যাপাসিটিটা আছে কিনা, তাদের সেই সক্ষমতা আছে কিনা, তাদের সেই এফিসিয়েন্সি আছে কিনা, কর্মদক্ষতা আছে কিনা, সেটা আজকের আলোচনাতেও আসতে পারে, হয়তো প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সের আলোচনাতেও আসতে পারে, কিন্তু তার প্রশ্নটা ছিল ব্যুরোক্রেসির ক্যাপাসিটি নিয়ে। জোবায়ের হোসেন ভাই প্রশ্ন করেছিলেন যে পূর্বে প্যান্ডেমিক সামলানোর অভিজ্ঞতা একটা বড় এটা এক্সপ্লেনেটরি একটা এলিমেন্ট হতে পারে, এটা হয়তো ব্যাখ্যা করতে পারে যে আগে কোনো একটা দেশ প্যান্ডেমিক সামলিয়েছে কি সামলায়নি, সেটা হয়তো ব্যাখ্যা করতে পারে। সাদেক আরিয়ান নামে একজন প্রশ্ন করেছিলেন যে আসলে নির্বাচনের গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি, মানে এরকম একটা প্রশ্ন ছিল। সাগর কর তিনি জিজ্ঞেস করেছেন যে জনগণকে সবসময় রাষ্ট্রের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, সেটা সরকারের ব্যবস্থা যেরকমই হোক না কেন, অথরিটারিয়ান বা ডেমোক্রেটিক। উনি একটু কঠিন প্রশ্ন করেছেন যে এটাকে নৈরাজ্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আসলে এটাকে কিভাবে দেখা যায়, যে জনগণকে সবসময় মানতে হচ্ছে তাদের কথা। জোনায়েদ হোসেন প্রশ্ন করেছেন যে এই যে সার্ভেলেন্স করছে গণতান্ত্রিক সরকারগুলাও, তো সেক্ষেত্রে এক ধরনের গণতন্ত্রের যে মূল্যবোধ আছে সেখান থেকে আমরা এক ধরনের ব্যত্যয় ঘটাচ্ছি, মানে এক ধরনের এক্সেপশন ঘটাচ্ছি। এই ছোট ছোট এক্সেপশন গুলাকে অ্যালাউ করার মাধ্যমে কি ইভেন্চুয়ালি, উনি মিসম্যানেজমেন্ট বলেছেন, আমার ধারণা উনি কত বোঝাতে চাচ্ছেন যে গণতন্ত্র থেকে সরে যাওয়া হয় কিনা। এবং কাজী রবিউল ইসলাম বলেছেন যে এখানে এক ধরনের সহযোগিতামূলক ব্যবস্থাপনার অভাব আছে, উনি জনগণকে দায় দিচ্ছেন যে তারা সরকারগুলোকে সাহায্য করছে না বা বাংলাদেশের সরকারকে সাহায্য করছে না। এই ছিল কিছু প্রশ্ন এবং কিছু থিম যেগুলো আমরা কমেন্ট স্যার আপনার কাছে ফেরত যাচ্ছি। আচ্ছা, আমি মানে নিয়াজ স্যার, সরি স্যার, আমরা যদি ইনস্টিটিউশনাল অটোনমির যে সরি স্যার, শোনা যাচ্ছে কি আমার কথা? শুনতে পাচ্ছি। হ্যাঁ, না, আমি নিয়াজ স্যারের কাছে যেটা বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন এসেছে, এর মধ্যে অনেকগুলো রিলেভেন্ট, আমাদের হয়তো এই প্রশ্নগুলোতে আমরা ব্যাক করব, কিন্তু আমরা যদি একটা প্রশ্নের জায়গা থেকে আমাদের ডিসকাশনটা শুরু করি স্যার, যে ইনস্টিটিউশনাল অটোনমির যে ব্যাপারটা আছে, যে ইনস্টিটিউশনাল অটোনমিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি রেসপন্সটাকে ডিটারমাইন করছে কিনা, এবং ব্যুরোক্রেসির যেই কর্তৃত্বের কথা বলা হয়েছে প্রশ্নে, সেটা আসলে ইনস্টিটিউশন গুলোর যে ভারসাম্যটা সেটাকে নষ্ট করছে কিনা, যার ফলে হয়তো সরকার বাংলাদেশে ঠিকভাবে কাজ করতে পারছে কিনা। এই প্রশ্নের উত্তর থেকে যদি স্যার আমরা একটু বাংলাদেশের পার্সপেক্টিভে যে আলোচনাটা মারুফ ভাই শুরু করেছিলেন, সেই জায়গা থেকে স্যার যদি আপনার পয়েন্ট অফ ভিউটা দেখি, এন্ড দেন তৈয়ব স্যার, সাইফুল ভাই আছেন, জয়েন করতে পারেন আর কি এই জায়গাটাতে। অনেক ধন্যবাদ শাহান, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি প্রথম দুটো ব্যাপার একটু পরিষ্কার করি। এক নম্বর হচ্ছে যে আমি মূলত শুনতে এসেছিলাম, এই বিষয়ে আমার ধারণা খুবই দুর্বল। আর আমরা যদি এই কথাটাও বলি যে এটা আসলে বাংলাদেশে কি হবে বা কি হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। আমরা সবাই যেরকম এটার এই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরাও তাই, এবং সেই প্রক্রিয়াতে সবার সাথে একসাথে আলাপ করে নিজেদের কিছু হালকা করার চেষ্টা করা। মূলত আমরা যে আসলে এর উত্তর জানি, এবং অনেকগুলো প্রশ্ন অত্যন্ত রেলেভেন্ট ছিল, আমি যে শুনছিলাম আমাদের ইয়াসিন যে প্রশ্নগুলো আমাদেরকে শোনালেন, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর যে আমি তো জানি না, আমরা ইন দি প্রসেস আলোচনার মধ্যে যে সবগুলো উত্তর পাবো তারও কোনো গ্যারান্টি নেই। এই দুটো ডিসক্লেইমার দিয়ে কথাটা একটু বলি। আমি ইনস্টিটিউশন সম্পর্কে বলার আগে সেটাও তো বলবো, খুব যে বেশি বলতে পারবো তাও না, এই বিষয়ে আমার ধারণা খুব গভীর কিছু না। আমি স্যার দু একটা ইস্যু একটু আলোচনা করতে চাই, যে বাংলাদেশ প্রসঙ্গে আসবো এই প্রসঙ্গে, যেগুলো আমার মনে হচ্ছে যে এখন আমাদের সবার জন্য এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই ভয়ানক দুর্যোগটা আমাদের সবচাইতে ভালো দিক এবং সবচাইতে খারাপ দিক দুটোকেই ফুটিয়ে তুলেছে। মানুষ হিসাবে এটা সারা পৃথিবীর জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য প্রযোজ্য। মানুষ হিসাবে আমরা যে সবচাইতে ভালো যা করতে পারি আর সবচাইতে খারাপ যা করতে পারি, দুটোই এই দুর্যোগ ফুটিয়ে তুলেছে। সবচাইতে খারাপ যা করতে পারি, গরিব মানুষের চাল ডাল আত্মসাৎ করতে পারি, পথে ঘাটে যখন সুযোগ পাই ব্যবহৃত আমাদের মাস্কগুলোকে নতুন করে আবার চালু করার মতো ভয়ানক
একটা কাজ খুব অবলীলায় করতে পারি, আবার ভালো যা করতে পারি সেটা অসাধারণ। এই অল্ট্রুইজমটা অসাধারণ পর্যায়ে। দুই তিনটা জিনিস সারা পৃথিবীতে দেখেছেন যে বুড়ো মানুষ তিনি বলছেন যে আমাকে এই ভেন্টিলেটর দেওয়ার দরকার নেই, একটু তরুণকে দিয়ে দাও, এবং উনি এই একজন তরুণকে জীবন দিয়ে শেষ পর্যন্ত মারাই গেলেন। এরকম ঘটনা মোর দেন ওয়ান প্লেসেস হয়েছে। মসজিদ বন্ধ হয়ে গেছে, মসজিদে নামাজের জন্য আসে না, কিন্তু ওই মসজিদগুলোকে কাজে লাগিয়ে মহিলারা এসে মাস্ক বানাচ্ছে, এই ঘটনা ঘটেছে। এটা ইরানের এক্সাম্পল বললাম, এর আগের এক্সাম্পলটা বলছিলাম ইতালি থেকে এবং গ্রিস থেকে। কেরালাতে এক্সাম্পলটা যদি চিন্তা করেন যে তারা সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিচের দিকে এমন ভাবে কাজে লাগিয়েছে যে বেশিরভাগ আইসোলেশন সেন্টার গুলো তারা একদম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। আমাদের এখানে 1 টাকা প্রতীকী মূল্যে বাংলাদেশে মানুষকে খাওয়া দেওয়া হচ্ছে। এই যে অল্ট্রুইজমের যে চমৎকার কিছু এক্সাম্পল, এটা কিন্তু এই দুর্যোগে ফুটে উঠেছে। এবং এই রেশনাল কিংবা ইকোনমিক ম্যান মডেলের যে আমরা সবাই এটা জানি যে মানুষ স্বার্থ, আলটিমেটলি মানুষ চলে তার নিজের স্বার্থে, এই ধারণা থেকেই আমাদের যে পুঁজিবাদী অর্থনীতির যে মূল ভিত্তিটা। এবং এই কথাটা কিন্তু আমরা ভুলে যাই যে আমরা এই যে অ্যাডাম স্মিথের এক্সাম্পল যখন তখন দেই, এবং অফকোর্স তাকে বাদ দিয়ে তো আর এই আলোচনা হবে না। ধরেন ওয়েলথ অফ নেশন নিয়ে যে আলোচনা, এটা আগে এর তারই আরেকটা বই, সেটা 1759 সালে তিনি করেছিলেন, ওয়েলথ অফ নেশনের প্রায় 6 বছর আগে। এই বইটার নাম ছিল দ্য থিওরি অফ মরাল সেন্টিমেন্ট। দ্য থিওরি অফ মরাল সেন্টিমেন্ট, তার যে বইটা আমরা সবাই তুলনামূলকভাবে বেশি জানি বা বেশি আলোচনা করি, সেটি হচ্ছে ওয়েলথ অফ দ্য নেশনস। কিন্তু তার আগের এই বইটি সম্পর্কে আমরা খুব বেশি আলোচনা করি না। তাতে কিন্তু তিনি প্রথমেই যে কথাটি বলেছিলেন যে মানুষের ভেতরে দুর্যোগ মোকাবেলা করার একটা ইনহেরেন্ট শক্তি আছে। এবং তখন তো জেন্ডার প্রসঙ্গে এত সচেতনতা হয়তো ছিল না, তিনি শব্দটি ব্যবহার করেছেন যে প্রত্যেক মানুষের ভিতরে দ্যার ইজ এ ম্যান উইদিন। এখন ম্যান বলেন আর ওমেন বলেন, উইদিন আমাদের একটা বড় রকম শক্তি আছে এবং সেটা দুর্যোগের সময় প্রকাশ পায়। এবং এই মরাল সেন্টিমেন্টটাই মানুষের মূল পরিচয়। বাকিটুক হচ্ছে তার অ্যাডাপ্টেশনের কারণে তার একরকম বিকৃতি। এই যে ইকোনমিক মডেল, যে মানুষ যে ধীরে ধীরে অত্যন্ত স্বার্থবাদী হয়ে যায়, এটা একরকম বিকৃতি। তার মরাল সেন্টিমেন্টটা হচ্ছে ম্যান উইদিন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার। এই ব্যাপারটা বললাম কিছুটা নিজেকে একটু আশ্বস্ত করবার জন্য, এই বিপদের দিনে যেন ভুলে না যায় যে আলটিমেটলি মানুষের ভেতরে এখনো শক্তি আছে। এই বিষয়টা একটু উল্লেখ করা দরকার। এবং যত বেশি সম্ভব এই আমাদের মধ্যে এই ভালো প্রবণতাটা আমরা এখন ছড়িয়ে দিতে পারি, ততই বিপদ মোকাবেলা করা তো সহজ হবে। এই একটা বিষয়। ইনস্টিটিউশন প্রসঙ্গে একটু দুটা বেশি ব্যাপারে বলি। যেসব জায়গায় সাকসেসফুল কেস হয়েছে, এবং আপনারা চমৎকার আলোচনা এর আগে করেছেন যে রেজিমের সাথে পারফরমেন্সের সম্পর্ক, যেসব জায়গায় সাকসেসফুলি মোটামুটি তুলনামূলক সাকসেসফুল বলবো আমরা, কেউ আসলে খুব নিখুঁতভাবে এখন করতে পারিনি, তুলনামূলক সফলতা যেসব জায়গায় এসছে তার একটা বড় বৈশিষ্ট্য ছিল যে নিচের দিকের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করেছে। এবং আমাদের এবার আলোচনাতে হয়তো এসিডের প্রতিষ্ঠানকে একটু আলাদা করে দেখা, প্রতিষ্ঠানকে আলাদা করে দেখি না দেখি সেটা অন্য জিনিস, আলটিমেটলি তো রেজিমের সাথে সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু নিচের দিকের প্রতিষ্ঠানগুলো কাজ করাটা অতি জরুরি। নিচের দিকের প্রতিষ্ঠান মানে ফর এক্সাম্পল ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো, ঠিক অর্গানাইজেশন ইনস্টিটিউশন গুলো ঠিক মতো কাজ করা নিচের দিকে অতি জরুরি। এবং এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এর মধ্যে একটা স্বপ্রণোদিত হয়ে কাজ করার বিষয় আছে। এটা যে রেজিম চালাচ্ছে সেটি বলা মুশকিল। কিছু কিছু জায়গায় স্বপ্রণোদিত হয়ে কাজ করার কারণেই এই বিপদ মোকাবেলা করাটা সহজ হয়েছে। এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে পারা, স্কুলগুলোকে মেকশিফট হাসপাতালে পরিণত করা, এবং বেশিরভাগ ক্ষেত্রে লোকাল কাউন্সিলিং গুলো স্থানীয়ভাবে করা। দলে দলে মেডিকেলের ছাত্ররা নিজেরাই, তাদেরকে কেউ বলেনি, নিজেরাই তারা মেডিকেলের ছাত্র এবং প্যারামেডিকরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়া এবং নিজেদের উদ্যোগে এই সমাজের সাথে ভলান্টিয়ারিং ভিত্তিতে কাজ করা। এই যে
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর যে মানুষের যে অরিজিনাল প্রবৃত্তি, সেই জিনিসটি এখন ফুটে ওঠা দরকার, এবং সেটি ফুটে উঠেছে। সেটি ফুটে উঠে এদিকে কাজে লাগাবার একটা বড় ক্ষেত্র ছিল নিচের দিকের প্রতিষ্ঠানগুলো, সেটাকে আপনি যেভাবেই বলেন না কেন। এই প্রতিষ্ঠানগুলো কিছুটা স্বপ্রণোদিতভাবে চলেছে, তাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যে খুব বেশি ছিল সেটি বলা মুশকিল। এখন আমলাতন্ত্রের যে ভূমিকা, এটি খুব যে বড় মাপের কোনো পরিবর্তন এই ক্ষেত্রে এসছে তা না। আমলাতন্ত্র সবসময়ই কিন্তু একটা পেশাজীবী সংগঠন, তাদের অনেক ভালো এবং মন্দ আছে। তাদের একটা ভালো দিক হচ্ছে তারা যদি ভালো করতে চান সেটা ভালো করতে পারেন, তাদের ওই পেশাগত দক্ষতা আছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা ভালো করতে চাইবেন কি চাইবেন না সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যদি তারা চান তখন করতে পারেন। এখনো দেখেন যে আমরা যে কাজে আমলাতন্ত্রকে ব্যবহার করছি সেটি কিন্তু তারা মোটামুটি একরকম ভালো মন্দ মিলিয়ে গড়ে তারা ভালোই করছে। কিন্তু মুশকিল হচ্ছে সাথে সামাজিক প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের সঙ্গে কথাটা আমরা বারবার বলা দরকার, যে আমরা ফর এক্সাম্পল আমাদের নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো, এনজিও গুলোর একটা বড় ভূমিকা এখন পালন করার কথা, বিশেষ করে এই আমাদের ডায়াগনস্টিক লেভেলে এবং সচেতনতা বৃদ্ধির যে উদ্যোগ, এটি এনজিওরা যতটুকু গ্রামগঞ্জকে ভালো জানেন, সেই এই সুযোগটা কাজে লাগানো দরকার ছিল, সেটি আমরা এখনো করতে পারিনি। বহু বলা বলির পরে বিশ্ববিদ্যালয়গুলোকে একটু একটু মাত্র কাজে লাগাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের যে টেস্টিং ফেসিলিটি গুলো, বিশ্ববিদ্যালয়ের যে তাদের সীমাবদ্ধতার মধ্যেও তাদের যে সুবিধাটুকু আছে সেটি দেশের প্রয়োজনে তারা বারবার কাজে লাগাতে চাচ্ছে, সুযোগ হচ্ছিল না। মাত্র 9 তারিখে এখন একটা মন্ত্রণালয়ের অর্ডার এসছে, তাও শুধুমাত্র 4টা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে। আমার আর্গুমেন্টটা হচ্ছে যে আমলাতন্ত্রের সাথে থেকে অন্যান্য সমাজের প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো দরকার, এবং এটি অনেক বড় পরিসরে করা দরকার, এবং এর মধ্যে মূল স্পিরিটটা হবে স্বেচ্ছাশ্রম। এবং সেই স্বেচ্ছাশ্রম যদি যেসব জায়গায় রেজিম স্বেচ্ছাশ্রমকে বাধা দেয়নি কিংবা কম বাধা দিয়েছে কিংবা হয়তো খেয়ালই করেনি যে যেহেতু তারা এটি তাদের পক্ষে আসছে এই জন্য হয়তো তারা ওটিকে বাধা দেওয়ার চেষ্টা করেনি, সেটি বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো কাজে লেগেছে, এই কথাটি বলতে চাচ্ছিল। তাহলে আমি এই জাস্ট প্রাথমিকভাবে এটা একটা কথা বললাম। আমি এখনো বিশ্বাস করতে চাই যে অল্ট্রুইজমের যে আলটিমেট শক্তি, এটি এই বিপদ মোকাবেলা করার ক্ষেত্রে আমাদেরকে কাজে লাগবে, কারণ আমাদের গভর্নেন্সের উপর ভরসা করে টিকে থাকার যুক্তিসঙ্গত আশা খুব বেশি আসলে নেই। এখন এটি আমাদের একটা প্রধান ভূমিকা, যে নির্ভর করা, আর সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যত সম্ভব কাজে লাগানো, তার সাথে এনজিওদেরকে কাজে লাগানো, এটি খুবই প্রয়োজন। একটা কোনো কাঠামোর মধ্যে তো অবশ্যই, কিন্তু এই হাত বাড়িয়ে দেওয়ার যে মূল যে স্পিরিট, এটি থাকা দরকার। এবং আমি জাস্ট এই পর্বতে আমি দূরেই থামবো। তার আগে একটা কথা, আমার খুব প্রিয় একটা কোটেশন, এটা টেনেসি উইলিয়ামসের একটা বিখ্যাত কোটেশন। তিনি বলেছিলেন যে I have always depended on the kindness of strangers. I've always depended on the kindness of the strangers. এই যে একটা বিখ্যাত কথা, এবং আমি আলটিমেটলি মনে করি যে এই বিপদের সময় স্ট্রেঞ্জাররাই আমাদের সবচেয়ে আপনজন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় যদি তৈয়ব স্যার অ্যাড করতে চান, যেহেতু আমরা বাংলাদেশ ইনস্টিটিউশনের জায়গাটা নিয়ে কথা বলছি, এবং তারপরে যদি আমরা সাইফুল স্যারের কাছে আসি। স্যার একটু আনমিউট করতে হবে, আপনারটা বোধহয় মিউট করা। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, সো অনেকগুলো বিষয় এসেছে। এখন আমি যেখানে থেমেছিলাম ওখানে বোধহয় আবার ব্যাক করতে হবে। সেটা হলো যে আমরা যখন ইনস্টিটিউশন বুঝতে যাব, ইনস্টিটিউশন অনেক ধরনের ভেরিয়েশন আছে সেখানে। স্পেশালি যে কোনো প্রতিষ্ঠান বুঝতে গেলে আমাদের রুলস অফ দ্য গেম সেটা বোঝা, এবং ইনস্টিটিউশনের সাথে লো ট্রাস্ট বা হাই ট্রাস্ট এগুলোর সম্পর্ক আছে। ইনস্টিটিউশন যখন বলছি তখন ফর্মাল ইনস্টিটিউশন, ইনফর্মাল ইনস্টিটিউশন এগুলো আছে। এবং আমরা যখন করোনা ভাইরাসের মতো একটা বিষয়কে হ্যান্ডেল করতে যাচ্ছি, তখন কিন্তু এটা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ন্যাশনাল ইনস্টিটিউশন সেগুলো দিয়ে হবে না।
এটা একটা গ্লোবাল ইস্যু এবং গ্লোবাল, রিজিওনাল, ন্যাশনাল, লোকাল, কমিউনিটি প্রত্যেকটা লেভেলে কোঅর্ডিনেশনও লাগবে। তো সেইটা মাথায় রেখে আমাদের আলাপ করতে হবে। তো আমি প্রথমে যখন করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে করোনা ডিল করা বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা 3টা জিনিসকে আমি বলেছিলাম ওখানে। একটা হলো যে যেমন ট্রাভেল রেস্ট্রিকশন। তো সেখানে আমার মূল প্রতিষ্ঠান কারা? সেখানে আমার মূল প্রতিষ্ঠান হলো এয়ারপোর্ট। এয়ারপোর্টের মাধ্যমে আমার এখান থেকে লোক বাইরে যাবে, বাইরের থেকে লোক আমাদের এখানে আসবে। আমরা কিন্তু যখন প্রথমে জেনেছি এই বিষয়টা এবং তারপরে আমরা বাংলাদেশে কিন্তু অনেকটা সময় আমরা পেয়েছিলাম। তো এই সময় আমরা আমাদের এয়ারপোর্টে যারা দায়িত্বে ছিল তাদেরকে কি আমরা সঠিকভাবে মানে ওখানে ব্যুরোক্রেসি বা ওখানে অফিসিয়াল যারা ছিল তারা কি দায়িত্ব পালন করেছে বা আমাদের যারা পলিটিক্যাল লিডার তারা এই বিষয়টাকে কিভাবে দেখেছে? আমরা ওখানে দেখেছি যে বাইরের থেকে লোকজন আসছে এবং বিশেষ করে এই বিষয়টা যখন ভিতরে ঢুকেছে, তো সেখানে এয়ারপোর্ট ব্যবহার করে ভিতরে যে আসবে কারা করোনা ভাইরাস নিয়ে আসছে কারা নিয়ে আসছে না সেটা যদি আমার চেক করতে হয়, সে চেক করতে গেলে আমার ইনফ্রাস্ট্রাকচার কি আমার এয়ারপোর্টে ছিল কিনা? ইনফ্রাস্ট্রাকচার ছিল না। আমাদের যে থার্মাল স্ক্যানার যেটা সেটা ওখানে যথেষ্ট ছিল না। এবং আমরা শুধু তো ঢাকা এয়ারপোর্ট আমার চেক করলে হবে না, আমার বন্দর যেটা সেটা ছিল, আমার চিটাগাং এয়ারপোর্ট যেটা সেখানে আমাদের থার্মাল স্ক্যানার ছিল কিনা, আমাদের সিলেটে ছিল কিনা। তো সেই সব জায়গায় কিন্তু আমাদের লজিস্টিকেরও মানে ঘাটতি ছিল। ওইটার সাথে রিলেটেড যে লোকজন তাদের ট্রেনিং ওরকম ছিল না। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম যে এয়ার রেস্ট্রিকশন যেটা বা ট্রাভেল রেস্ট্রিকশনের ক্ষেত্রে ইভেন আমরা অনেক দেশের সাথে বিশেষ করে চায়নার সাথে কখনোই কিন্তু আমাদের যে মানে যোগাযোগ যেটা সেটা কিন্তু আমরা কখনো আমরা সবসময় কিন্তু ওটা রেখেছি। তো ওইটাও আমরা কি সঠিকভাবে হ্যান্ডেল করতে পেরেছি কিনা এবং সেটার জন্য আমরা রেডি ছিলাম কিনা, ওটা একটা। আরেকটা হলো যে লকডাউন যেটা করলো, এখন শুধু তা না, যখন এয়ার রেস্ট্রিকশন দিচ্ছে তো এই লোকগুলোকে আমরা এক পর্যায়ে কোয়ারেন্টাইনের কথা বললাম। এখন কোয়ারেন্টাইন আমরা যখন করলাম প্রথমে দেখা গেল যে চায়না থেকে উহান থেকে যেসব প্রায় 200 ছাত্রছাত্রী আসলো বাংলাদেশি, তারা বাইরের থেকে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হলো এবং সেখান থেকে 2 সপ্তাহ পরে দেখা গেল যে ওরা আক্রান্ত হয়নি। সেটা আমাদেরকে খানিকটা মনে হচ্ছে যে আমরা খুব কনসোলেশনের দিকে গেলাম, যে আমাদের মনে হয় কোনো কিছু হবে না, ওইরকম একটা। তারপরে যখন ইটালি থেকে হাজার হাজার লোক আসতেছে, শত শত লোক আসতেছে, তাদেরকে আমরা যখন কোয়ারেন্টাইনে নিয়ে গেলাম, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন আমরা কখনো সাকসেসফুলি করতে পারিনি। আমরা সেলফ কোয়ারেন্টাইনের কথা বলেছি, সেই সেলফ কোয়ারেন্টাইন কিন্তু কাজ করেনি। তার কারণ আমাদের এখানে যদি আমি একটু ইন্টারজেক্ট করি, আমি যদি একটু মানে এই কোয়েশ্চেনটাকে যদি এইভাবে জানতে চাই, এই যে ব্যর্থতাগুলো বলছেন, সো এই ব্যর্থতাগুলোর কারণটা কি? আমরা যদি রিজনটাকে খুঁজতে চাই, এটা কি জাস্ট সিম্পলি বিকজ দ্যাট ব্যুরোক্রেসির ক্যাপাসিটি কম, না এর পেছনে কোনো আন্ডারলাইং রিজন আছে? যদি ওই জায়গাটা নিয়ে এর পিছনে আন্ডারলাইং রিজন আছে, যেটা আমি এর আগের আলোচনায় আমি এনেছিলাম যে ইভেন আমরা ডেমোক্রেটিক কান্ট্রি যেগুলো সেখানেও লিডারশিপ ভ্যারি করেছে। যে টপ লিডারশিপের ডিসিশন মেকিং এর একটা ব্যাপার আছে, যে টপ লিডার যেমন এরকম ক্রিটিক্যাল টাইমে একেবারে আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু রাষ্ট্রপ্রধান যারা তারাই কিন্তু মূলত দায়িত্বটা নিয়েছে। আমরা কিন্তু প্রথম দিকে সেই উদ্যোগটা বাংলাদেশে আমরা দেখিনি। বাংলাদেশে মূলত আমাদের হেলথ মিনিস্ট্রি এবং আমাদের আইডিসিআর যেটা, তারা এইগুলো ডিল করেছে এবং সেখানে আমরা আমাদের যারা অন্যান্য যারা আমাদের ক্যাবিনেট মেম্বার যারা মন্ত্রী, তারা তাদের বিভিন্ন যে ভাষ্য বিভিন্ন সময় তারা যখন কথা বলেছে প্রেসের সাথে, তারা কিন্তু এক একজন এক এক ধরনের কথা বলেছেন এবং এই যেটা একটা সিরিয়াস বিষয় সেটাকে তারা অনেকটা ওখানে ডাউন করে ফেলেছে। আমি জাস্ট একটু অন্য একটা বিষয় নিয়ে আসছি যেটা তোমার এই প্রশ্নের আনসারের সাথে রিলেট করবে। সেটা হলো যে একটা রিপোর্টে দেখলাম যে ওয়ার্ল্ডের প্রায় 7টা দেশের ফিমেল লিডারশিপ, যারা ফিমেল লিডার যেমন নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নিউজিল্যান্ড এবং তাইওয়ান, এইখানে দেখা গেছে যে শুধুমাত্র আমরা যদি জার্মানিকে একটু দূরে রাখি, জার্মানিতে একটু আক্রান্তের সংখ্যা, মারা যাওয়ার সংখ্যাটাও বেশি, প্রায় 2500-এর মতো, কিন্তু অন্যগুলোতে কিন্তু এটা কোনোটা 200-250-র বেশি না। ইভেন নিউজিল্যান্ডে খুবই
দারুণ লিডারশিপ। সেখানে আর্ডেন যে দায়িত্ব নিয়েছে, যে প্রথম যখন 5-6 জন আক্রান্ত হয় তখনই কিন্তু এয়ারপোর্টকে রেস্ট্রিক্ট করে ফেলছে, তখনই কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করেছে, এবং সেই সিদ্ধান্ত এসেছে টপ লিডারশিপ থেকে। আমরা যখন জার্মানির ক্ষেত্রে দেখছি, জার্মানির ক্ষেত্রে টপ ডিসিশনটা কিন্তু ওখানে টপ লিডার যারা তাদের কাছ থেকে এসেছে, এবং তারা কিন্তু বলেছে আমরা কোনো ইনফরমেশন লুকাবো না, আমাদের যেটা আছে আমরা সেটা দেখাবো, এবং আমরা যত বেশি টেস্ট করতে পারবো, যত বেশি আমরা কিট আমাদের থাকবে, আমাদের অন্যান্য যেসব প্রস্তুতি দরকার, আমরা যদি ইনফরমেশন আমার থাকে তাহলে আমার প্রস্তুতিটা ভালো হবে। যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে প্রথম দিকে আমরা এক ধরনের প্রশান্তির অবস্থা দেখেছি বাংলাদেশে, যে আমরা রেডি আছি আমাদের, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আমাদের কিট নেই, আমাদের পিপিএ নেই, আমাদের ওরকম চেক করার কোনো নেই, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বারবার বলা হচ্ছে যে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, সেটা কিন্তু আমরা কখনো মানে প্রথম দিকে আমরা কিন্তু সেটা করতে পারি, এবং ওটা একেবারে হাইলি সেন্ট্রালাইজ ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এগুলোকে ডিসেন্ট্রালাইজ করছে, এখন প্রায় 16-17টা এরকম হচ্ছে, এবং আমরা ওয়ার্ল্ডের অন্যান্য দেশ থেকে আসলে আমাদের শিক্ষার একটা দারুণ সুযোগ আমরা হারিয়েছি। যেমন পাশের দেশ ইন্ডিয়া, সেখানে লিডারশিপের রোলটা আমরা যদি একটু দেখি, সেখানে মিস্টার মোদি কি কাজটা করেছেন, উনি করেছেন যে এটা খুব ক্রিটিক্যাল টাইম, এবং সমস্ত রাজনীতিবিদদেরকে উনি ডেকেছেন, সমস্ত এর আগে যারা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং বিরোধী দলের লোকজন যারা, তাদেরকে উনি ডেকেছেন যে আমাদের এটা একটা খুব ক্রিটিক্যাল টাইম, আমাদের একসাথে বসে আমাদের একটা টাস্ক ফোর্স দরকার, সেই টাস্ক ফোর্সের প্রধান কিন্তু প্রাইম মিনিস্টারই হবে, এবং সেটা করেছেন। আর একটা বিষয় তারা করেছে, সেটা হলো যে তাদের যে হেলথ ওয়ার্কার যারা, এই মডেলটা তারা মূলত চায়না থেকে তারা বড় করেছে, সেটা হলো যে তাদের হেলথ ওয়ার্কারদেরকে তারা বিভিন্ন এলাকায় পাঠিয়েছে যে তোমরা সেখানে যাও, সেখানে যে তোমরা টেস্ট করো, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তাদের আছে, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওরকম নেই। এবং আমরা যদি ইনস্টিটিউশনের দিকে তাকাই, যে আমাদের এই যে ডাক্তার, তারপরে হেলথ ওয়ার্কার বা এই যে লোকজনগুলো, তারা যে আমাদের সার্ভিস দেবে, তারা সার্ভিস দিতে গেলে তো তাদেরকে প্রোটেকশন দিতে হবে, সেই প্রোটেকশন আমরা এখন আস্তে আস্তে সেটা যাচ্ছে। ওই কারণে আমরা দেখছি যে নর্মাল একটা মেডিকেল সার্ভিস নেওয়ার জন্য যখন হসপিটালের লোক যাচ্ছে, তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, এবং তার মানে কি আমাদের এখানে টপ লিডারশিপের রোল আছে যে, এবং এখানে আমার একটা বিষয় একটু বলি যে মেটা গভর্নেন্স আমার মনে হচ্ছে যে এখানে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হলো যে বিভিন্ন জায়গায় উদ্যোগ নেওয়া হবে, সেই উদ্যোগটাকে কোঅর্ডিনেট করার জন্য মেটা গভর্নেন্স, এখানে রাষ্ট্রের রোল আছে, এবং রাষ্ট্রের টপ ম্যানেজমেন্টে আছে, তারা সেই দায়িত্বটা নেবে। যেমন আমাদের একটু যদি স্যার আমি একটু ইসে করি, কারণ আমাদের আসলে 11:15টার মতো বেজে গেছে, সো উই হ্যাভ টু সর্ট অফ ফিনিশ। মেটা গভর্নেন্স অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমরা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে যদি আমরা কোনো ডিসকাস করি, তখন হচ্ছে কি আমরা ওই জিনিসপত্রটা নিয়ে আর কি ডিটেলস ইসে করবো আর কি। আমি যদি একটু সাইফুল স্যারের কাছে একটা যেহেতু সময় কম, আমাদের একটু সামারাইজেরও ব্যাপার আছে, ইস্যুরও ব্যাপার আছে, আমি যে সাইফুল স্যারের কাছে একটু স্পেসিফিক কোয়েশ্চেন এবং স্পেসিফিক আনসারের জায়গাটায় যাই। এই যে স্যার এগেইন ওই ইনস্টিটিউশনাল এবং ব্যুরোক্রেটিক যেই ক্যাপাসিটির প্রশ্নটা চলে এসেছে, এখন স্যার সোসাইটির সাথে তো হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসির এই ইন্টারঅ্যাকশনটা নতুন কিছু না, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এই ক্ষেত্রে এই যে ইন্টারঅ্যাকশনের প্যাটার্নে যখন খানিকটা হলেও আমরা একটা ব্রেকডাউন দেখছি, এটার কারণটা স্যার আপনার পার্সপেক্টিভ থেকে কি মনে হয়, কেন হচ্ছে গিয়ে আমরা এই ইন্টারঅ্যাকশনটার ক্ষেত্রে একটা যথেষ্ট পরিমাণ ইফেক্টিভনেস দেখছি না, এবং আমরা যে ওই যে জনগণকে দায়ী করছি যে জনগণ দোষী, জনগণ করছে না, এই দোষটুকু জনগণের ঘাড়ে দেওয়াটা আসলে স্যার কতটুকু ঠিক? আচ্ছা, না, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমরা প্রায় 2 ঘন্টা যাবত আলোচনা করছি, কিন্তু এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যাদের থাকার কথা সেই সাধারণ মানুষ, গণমানুষ, যারা কিনা খুব বেশি পরিমাণে এফেক্টেড, আমরা সবাই গণমানুষেরই অংশ, কিন্তু সেই গণমানুষের কথা কিন্তু এখানে আসছে না। আমরা রিজিমের কথা বলছি, আমরা ইনস্টিটিউশনের কথা বলছি, আমরা আইসোলেশন, কোয়ারেন্টাইন, লকডাউন, স্টে অ্যাট হোম, এরকম অনেক বড় বড় কথাবার্তা আমরা কিন্তু বলছি, কিন্তু এর সবকিছু আলটিমেটলি একটা টপ টু ডাউন হয়ে যাচ্ছে না, উপর থেকে একটা চাপিয়ে দেওয়ার একটা বিষয় এখানে চলে আসছে না। আমরা যখন সমাজ বিজ্ঞান হিসেবে আমরা জিনিসটাকে আমরা যখন দেখি, তখন আমরা 3টা বিষয়কে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আর কি। তার প্রথমটা হচ্ছে অবশ্যই গণমানুষের আন্ডারস্ট্যান্ডিংটা, করোনা সংক্রান্ত আলোচনা, এখানে মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা কি?
সাধারণ মানুষ, গণমানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা পুলার, গ্রামের মানুষ, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি সেটা কিন্তু আমরা কমপ্লিটলি রুল আউট করে দিয়েছি। তাদেরকে আমরা কখনোই আলোচনার কেন্দ্রতে আনার চেষ্টা কখনো করিনি বা বোঝার আমরা চেষ্টা করিনি আর কি। আমরা করোনা ভাইরাসকে বলতে এখনো পর্যন্ত আমরা সবসময় এটাকে একটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন, একটা বায়োমেডিক্যাল একটা এক্সপ্লানেশন বা একটা স্টেট কর্তৃক একটা এন্ডোর্সড একটা ডেফিনেশন দিয়ে আমরা এটাকে সবার উপরে আমরা চালিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। কাজে এই যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গাটা, আমি রিসেন্টলি আমি আসছি একের পর এক 3টে স্টেজের কথা বলবো। একটা হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিংটা, 2 নম্বর হচ্ছে সাধারণ মানুষের রেসপন্সটা, তারা যে কিভাবে রেসপন্স করবে সেই রেসপন্সটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে তার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। সে কিভাবে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করছে, বুঝছে কিভাবে, তার উপরেই তার রেসপন্সটা কিন্তু ডিপেন্ড করবে। আর 3 নম্বর যে পয়েন্টটা আমাদের আলোচনায় এখনো পর্যন্ত আসেনি সেটা হচ্ছে গণমানুষের এক্সপেরিয়েন্সটা, যে তারা কিভাবে এক্সপেরিয়েন্স করছে এই যে একটা দুর্যোগকালীন একটা সময়ের মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি, এখানে সাধারণ মানুষ, গণমানুষের এক্সপেরিয়েন্সটা কি হচ্ছে। এই 3টা বিষয় কিন্তু আলোচনার একেবারে বাইরে থেকে যাচ্ছে। তো আমি রিসেন্টলি যে কথা বলছিলাম, আমি একটা গবেষণা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমি অনলাইনে মূলত গবেষণাটা করছি এবং এখনো পর্যন্ত বা বেশ অনেক মানুষেরই আর কি রেসপন্সটা আমি পেয়েছি আর কি। এবং মানুষের সাথে কথা বলে আমি জিনিসটা বোঝার চেষ্টা করেছি, সেটা হচ্ছে মানুষের আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু একটা বড় ধরনের ভেরিয়েশন বা একটা ডেভিয়েশন কিন্তু থেকে যাচ্ছে বায়োমেডিক্যাল এক্সপ্লানেশন থেকে। আমরা এখানে কিন্তু আমরা যখন মানুষকে আমরা জিজ্ঞাসা করছি, খুব পরিষ্কার ভাবে আমরা যেখানে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনার করোনা ভাইরাস সংক্রান্ত আপনার ধারণাটা কি, একটা আমাদের কাছে যদিও সারপ্রাইজিং না সমাজ বিজ্ঞান হিসেবে, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে কিন্তু বড় ধরনের গ্রো করেছে যে তারা একটা ফ্যাটালিস্টিক একটা এক্সপ্লানেশন রিলিজিয়াস কনটেক্সট থেকে, পার্সপেক্টিভ থেকে কিন্তু তারা একটা ব্যাখ্যা কিন্তু বড় ধরনের দেওয়ার চেষ্টা করছে। তারা এটাকে বলছে কিভাবে, তারা বলছে যে এটা মনে করেন যে ওই যে আপনাদের হয়তো মনে আছে যে সিরিয়াতে আমি ঈশ্বরকে সব বলে দেব, সাধারণ মানুষ কিন্তু তারা ওটার সাথে রিলেট করছে যে মুসলিমদের উপরে যে অন্যায় অত্যাচার বা ওয়েস্টার্ন যে ডোমিনেশন অথরিটি বা এই যে রেজিমের যে ইনফ্লুয়েন্সটা, তারই কিন্তু একটা রিয়াকশন। তারা এটাকে নিয়ে আসছে ব্রডলি একটা কর্মফল হিসাবে, যে এই কর্মফলের কারণেই কিন্তু আজকে এই প্যান্ডেমিক। এবং তারা এটাও বলছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা সাধারণ মানুষের, যেটা একটা পাপ মোচনেরও কিন্তু একটা প্রক্রিয়া। আমাদের অনেক পাপ, আমাদের অনেক কিন্তু মিসডিডস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং তারই একটা প্রক্রিয়ার মাধ্যমেই এই প্যান্ডেমিক। তাহলে এখন সাধারণ মানুষের আন্ডারস্ট্যান্ডিং যদি এই হয় এবং আপনি সায়েন্স এবং বায়োমেডিসিনের পক্ষ থেকে আপনি বলছেন যে না এটা একটা ভাইরাস, এটা এইভাবে ছড়াচ্ছে, তাহলে আপনি মানুষকে কিভাবে ঘরে রাখবেন, কিভাবে আপনি মানুষকে কোয়ারেন্টাইন করবেন, কিভাবে আপনি স্টে হোমকে আপনি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করবেন। তারা বলছে যে প্রত্যেক মানুষ যে তারা রেসপন্সের ক্ষেত্রে যদি বলেন, রেসপন্স তার মানুষজন কিভাবে করছে, বলছে যে এরকমই বলা হচ্ছে যে প্রত্যেক মানুষেরই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধর্মীয় যেহেতু আমরা মুসলিম ডমিনেটেড কান্ট্রি, এখানে বলা হচ্ছে যে কুল্লে নাফসুন যায়গাতুল মাউত, যে মানুষ মারা যাবেই। কাজে এটা ভাইরাস হোক বা অন্য যেভাবে হোক মানুষ তো মারা যাবে, নাথিং উইল হ্যাপেন টু দেম, তাদের কিছুই হবে না। তো এটা যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয় ধর্মের ক্ষেত্রে, তাহলে আমি তখন জিজ্ঞাসা করলাম তাদেরকে, তাহলে মানুষের কি প্রার্থনা করা উচিত, মানুষের কি সৃষ্টিকর্তার আরো কাছাকাছি যাওয়া উচিত, নাকি আমাদের ভ্যাকসিনের জন্য আমাদের ডেভেলপ করার জন্য আমাদের সেখানে ল্যাবে আরো বেশি সময় দেওয়া উচিত, সেখানে আরো বেশি ইনভেস্ট করা উচিত? সঙ্গত কারণে আনসার খুবই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সাধারণ মানুষ তারা মনে করছে সৃষ্টিকর্তা যদি না চায় এটা থেকে আপনার কখনো বেরোতে পারবেন, ভ্যাকসিন আপনি পাবেন না। কাজে এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো, এই যে রেসপন্স গুলো, এই রেসপন্স গুলোকে যদি আমরা আমাদের আলোচনার ভিতরে না নিয়ে আসি, আমরা ইনস্টিটিউশনের কথা বলি, আমরা রিজিমের কথা বলি, আমরা প্রোগ্রেসিভ কথা বলি, আমরা সরকার প্রধানের কথা বলি, সরকারের কথা বলি, এই আলোচনাগুলো যদি আমরা কখনোই না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আপনার এই টোটালিটিটা, সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু আপনার করোনা ভাইরাস কখনোই আমরা পাবো না। আমি আরেকটা কথা বলি আমি শেষ করবো, সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্সের কনটেক্সট থেকে। আমরা জানি সাধারণ মানুষের এক্সপেরিয়েন্সের ভোগান্তির কথাটা কিন্তু বরাবরই সাপ্রেস থেকে যাচ্ছে এবং এটা কখনোই কিন্তু সারফেস আসছে না সেইভাবে। এটা ইন্ডিভিজুয়াল লেভেলে সাফারিংসটা, আপনার ফ্যামিলি লেভেলে কোনো একটা পরিবারে যখন তাদের করোনা পজিটিভ আইডেন্টিফাইড হচ্ছে, ওই পরিবারটা কতটুকু সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যখন টোটাল কমিউনিটিটা তার 8-10টা বাড়ি লকডাউন করে যাচ্ছে, সেখান থেকে কারো বের হতে দেওয়া হচ্ছে না, তাদের সাফারিংসটা কি। একটা করোনা পজিটিভ পেশেন্টকে নিয়ে হসপিটালে যখন যাওয়া হচ্ছে, সেখানে নিয়ে তাকে ফুটবল খেলা হচ্ছে, তাকে পাস দেওয়া হচ্ছে এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ওই হসপিটাল তাকে পাস দিচ্ছে আর এক হসপিটালে। এই যে সাফারিংস গুলো,
আজকের পেপারে দেখলাম মাকে জঙ্গলে রেখে আসা হয়েছে, গজারিয়া জঙ্গলের ভিতরে মাকে রেখে আসা হয়েছে, প্রথম আলোতে আজকে নিউজে আসছে। তো এই যে সাফারিংস, এই যে এক্সপেরিয়েন্স গুলো মানুষের হচ্ছে, আমরা যদি সেই দিকে আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা না নিয়ে যাই, মানুষ কেন্দ্রিক আলোচনাটাকে বা গণমানুষের আন্ডারস্ট্যান্ডিংটা, এই রেসপন্স এবং এক্সপেরিয়েন্সটা যদি আমরা না নিয়ে আসি, তাহলে কিন্তু আপনি ব্যুরোক্রেসি হিসেবে, আপনি ইনস্টিটিউশন হিসেবে যতই সাকসেস দাবি করেন না কেন বা যতই চেষ্টা করেন না কেন, আলটিমেটলি কিন্তু এটা কতটুকু সাকসেসফুল হবে বা সাকসেসফুল কতটা হতে পারবে সে বিষয় নিয়ে কিন্তু একটা কিন্তু কোশ্চেন কিন্তু থেকেই যাবে। সাইফুল, এখানে কি কোনো আমাদের ধর্মীয় নেতারা, তাদের কি কোনো রোল আছে কিনা? ধর্মীয় নেতারা, হ্যাঁ অবশ্যই এখানে এখন ধর্মীয় নেতাদের ভূমিকা অবশ্যই কেন থাকবে না। এখন দেখা যাচ্ছে, মনে করেন যে এখানে আপনি আজকে মিডিয়াতে যদি দেখেন, ইউটিউবে যদি দেখেন, সেখানে দেখবেন একজন রিলিজিয়াস লিডার সে কিভাবে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্যটা কতটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর কাছাকাছি চলে যাচ্ছে। আর একজন ডাক্তার, উনি যখন করোনা ভাইরাসের ব্যাখ্যাটা দিচ্ছেন একটা সায়েন্টিফিক ওয়েতে, সেটা কতটুকু মানুষের আন্ডারস্ট্যান্ডিং থেকে ডেভিয়েট করছে। ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ, গণমানুষ ওই ধর্মীয় আলোচনার কাছাকাছি যতটা যেতে পারছে, বায়োমেডিসিন বা সায়েন্টিফিক আলোচনা বা ব্যুরোক্রেটিক ওই ধারণা থেকে কিন্তু ততটাই পিছিয়ে যাচ্ছে। সমাধানের উপায় কি? সমাধানের উপায় তো আসলে লেটস টক অ্যাবাউট দ্যাট, কারণ আমার মনে হয় না 1 মিনিটে সাইফুল স্যারের পক্ষে সমাধানের উপায় বলাটা হচ্ছে গিয়ে সম্ভব হবে। এন্ড প্রবাবলি ভেরি অনেস্ট, তার চেয়েও বোধহয় প্রবাবলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি, অ্যাজ এ সোশ্যাল সায়েন্টিস্ট অনেক ক্ষেত্রে সমাধানের কথা বলাটা আমাদের পক্ষে সবসময় is probably not the right thing to do. We can explain the reasons যে কারণে এই সমস্যাগুলো ঋষি হচ্ছে। আচ্ছা ইয়াসিন, আমরা শেষের দিকে আমি ওইটাই জানতে চাচ্ছি যে আর দেয়ার স্পেসিফিক কোয়েশ্চেনস, যে কোয়েশ্চেনগুলো হচ্ছে কি আমি অ্যাড্রেস করে ইসে করতে পারি আর কি। আমি কেবলমাত্র একটু জাস্ট ঘুরে আসি যে এরপরে যে প্রশ্নগুলো এসেছিল, যে সবগুলো হয়তো আমরা আজকে এখানে আলোচনা করতে পারবো না, বাট উই ওয়ান্ট টু অ্যাকনলেজ যে প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের এবং তারা পুরো সময় এখানে আছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আবার নববর্ষের শুভেচ্ছা। মশিউর মোর্শেদ জিজ্ঞেস করছিলেন, উনি একজন উন্নয়ন সংস্থার কর্মী, তো উনি জিজ্ঞেস করছিলেন যে উন্নয়নশীল দেশগুলো বা স্বল্পোন্নত দেশগুলো অনেকখানি নির্ভর করে এই উন্নয়ন সংস্থাগুলোর প্রকল্পের উপরে। তো করোনা ভাইরাস পরবর্তী পৃথিবীতে বা যে ধরনের পৃথিবী হবে সেখানে উন্নয়ন প্রকল্পে কি ধরনের ভূমিকা করতে পারে, হয়তো আমরা অর্থনীতির আলোচনাটা বেশি করে আলোচনা করতে পারবো এটা নিয়ে। তাহিদুল ইসলাম শৈবাল স্টেটের প্রতি আস্থা নিয়ে একটা প্রশ্ন করছেন যে স্টেট যদি নিজেই তথ্য লুকায় বা ডিসইনফরমেশন বলে একটা শব্দ ব্যবহার করছেন উনি, যে স্টেট যদি নিজেই ডিসইনফরমেশন দেয় এবং তারপর যদি জনগণের মধ্যে মিসইনফরমেশন ছড়ানোর কারণে জনগণের মধ্যে থেকে কাউকে শাস্তি দেয়, তাহলে জনগণের কি আদৌ স্টেটের প্রতি ট্রাস্ট আসবে কিনা? স্টেট যদি নিজেই এখানে তথ্য নিয়ে এক ধরনের কারচুপি করে। ইমরান কবির জিজ্ঞেস করেছেন যে সরকার কি আসলে এই মুহূর্তে প্যান্ডেমিকের চাইতে, এবং আমার ধারণা শুধু বাংলাদেশ সরকার না, অনেকগুলো সরকারের ক্ষেত্রে এই প্রশ্নটা অ্যাপ্লিকেবল হতে পারে, যে সরকার কি প্যান্ডেমিক চলাকালীন সময়ের চাইতে প্যান্ডেমিক পরবর্তী সময়কে আসলে বেশি গুরুত্ব দিচ্ছে কিনা প্যান্ডেমিকের রেসপন্স গুলো করার সময়। অভিজিৎ নামে একজন জিজ্ঞেস করেছে আমাদের ছাত্র যে বেলারুশ সরকার আসলে লকডাউনের দিকে যায়নি। এবং তাহিদুল ইসলাম শৈবালের আরো একটি প্রশ্ন ছিল যেটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে আসলে আমাদের মতো গরিব দেশগুলোর জন্য আসলে লকডাউনই কি একমাত্র সমাধান কিনা, এর বাইরে কোনো সমাধান চিন্তা করা বা আমাদের জন্য ইনোভেট করা উচিত ছিল কিনা। তো এই ধরনের কিছু প্রশ্ন এসেছিল আজকে। ওকে, খুব কুইকলি আমি জাস্ট হচ্ছে গিয়ে, যেমন আমি একটু পেছন দিক থেকে শুরু করি। একটা প্রশ্ন আসছে হচ্ছে গিয়ে চাইনিজ কনস্পিরেসি। আমার মনে হয় না যে আমরা কেউ এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি। প্রথম কথা, মানে এখানে প্রথমত যেটা হচ্ছে যে কনস্পিরেসি থিওরি ইজ স্টিল আ কনস্পিরেসি থিওরি। অ্যাজ লং এজ উই ডোন্ট হ্যাভ এনাফ এভিডেন্স উই ক্যানট অ্যাকচুয়ালি সে দ্যাট দিস হ্যাজ হ্যাপেন্ড। আমাদের হাতে এখনো যথেষ্ট পরিমাণ কোনো এভিডেন্স নেই যেটার বেসিসে হচ্ছে কি আমরা বলতে পারবো যে এই ঘটনাটা ঘটেছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাট। একটা যেটা কথা এসেছে হচ্ছে গিয়ে নির্বাচন ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি, যেটা হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম প্রধান নিয়ামক হচ্ছে নির্বাচন। একটা রাষ্ট্র গণতান্ত্রিক হতে হলে তার একটা নির্বাচন ব্যবস্থা থাকতে হবে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে কোনো একটা রাষ্ট্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বা যে কোনো টাইপের ইলেকশন করলেই রাষ্ট্রটা পরিপূর্ণভাবে গণতান্ত্রিক হবে। যে কারণে আমরা বলছিলাম যে যখন আমরা লিবারাল ডেমোক্রেসি বলি তখন আমরা বোঝাই যে ওই রাষ্ট্রটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে, প্লাস জনগণের জন্য কিছু অধিকার, মত প্রকাশের অধিকার, এই জিনিসপত্রগুলো এনশিওর করে। আর ইলেকটোরাল ডেমোক্রেসি হচ্ছে সে শুধুমাত্র নির্বাচন করছে কিন্তু হয়তো জনগণের ওই অধিকারের জায়গাগুলো রাখছে না। সো সেটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, কতগুলো কথা একদম পরস্পরের সাথে জড়িত, যে বেলারুশের যে কনসেপ্টটা এবং
তহিদুল ইসলাম শৈবালের যে প্রশ্নটা যে অন্যের সাথে যাওয়া উচিত ছিল কিনা, বেলারুশের উদাহরণটা আমি আসলে জানি না, আই নিড টু স্টাডি, কিন্তু কথা শুনে যেটা মনে হলো ইটস প্রবাবলি অ্যান অ্যাপ্রোচ টুয়ার্ডস আমরা যেটাকে হার্ড ইমিউনিটি বলি, যে স্পেসিফিক্যালি হচ্ছে কি আমরা মানে জনগোষ্ঠীর যারা বৃদ্ধ তাদেরকে সুরক্ষা দিই, তাদেরকে রক্ষা করি, যেহেতু হচ্ছে গিয়ে ইয়াং বা যাদের ইমিউনিটি সিস্টেমটা একটু বেটার তাদের মধ্যে এটা ছড়ালে তাদের সুস্থ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, সো তারা মোটামুটি ওপেনলি চলাফেরা করতেছে এবং এর ফলে হচ্ছে ওভারঅল ইমিউনিটিটা বৃদ্ধি পাচ্ছে। এন্ড বেলারুশে হার্ড ইমিউনিটিতে গিয়েছে কিনা আমি জানি না, যদি যে থাকে প্রবাবলি দ্যাট ইজ ওয়ান অফ দ্য এক্সপ্লেনেশন যেটার কারণে এটা হয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি কাজ করতো কি করতো না, প্রথমত এই প্রশ্নটা কাউন্টার ফ্যাকচুয়াল প্রশ্ন। আমরা অলরেডি হার্ড ইমিউনিটির জায়গা থেকে দূরে সরে আসছি এবং বাংলাদেশের যে অবস্থা এখানে মানে প্রবাবলি প্রশ্নটা এসেছে হচ্ছে রিসেন্টলি ইয়েল ইউনিভার্সিটির একজন প্রফেসর একটা স্টাডি করেছেন, উনার ইসা থেকে বোধহয় এই প্রশ্নটা এসেছে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টাডি। সরাসরি এই বিষয়ের অভিজ্ঞ না, খুব সম্ভবত ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে ওনার একটা অভিজ্ঞতা আছে এবং উনি জাস্ট একটা ওপিনিয়ন পিস লিখেছিলেন, যেটা আবার ডোনাল্ড ট্রাম্প আবার যেটার উপর ভিত্তি করে আবার একটা বক্তব্য দিয়েছিল, তারপর এটা অনেক আলোচনায় আসে। না 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 না, আমি বলতেছি ইয়েল এর বাংলাদেশি একজন প্রফেসর মুশফিক মুবারক, উনি খুব রিসেন্টলি ফরেন পলিসিতে একটা ইসে লিখেছেন বাংলাদেশের স্পেসিফিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে, যেখানে উনি লকডাউনটা বাংলাদেশের জন্য যে ইকোনমিক যে ট্রাবলটা তৈরি করছে প্রবাবলি সে কারণে লকডাউনে যাওয়াটা বাংলাদেশের জন্য খুব ইফেক্টিভ কোনো সলিউশন না। এন্ড দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পিস, দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং পিস এন্ড ইম্পর্টেন্ট পিস, এবং প্রবাবলি এটা যদি আমরা একটু আগে পেতাম বা আগে পেলেও লাভ হতো কিনা আমি জানি না, কিন্তু হচ্ছে গিয়ে যদি এটাকে একটা পলিসি অপশন হিসেবে বিবেচনা করার উপায় থাকতো তাহলে সেটা হচ্ছে কি একটা উপায়। এই মোমেন্টে উনার যে সাজেশন গুলো আমি সেটার সাথে পরিপূর্ণভাবে একমত না কয়েকটা কারণে। প্রথমত উনার পার্সপেক্টিভটা অনেকটাই রেশনাল চয়েস পার্সপেক্টিভ। আমরা ধরেন যেহেতু রেশনাল চয়েস পার্সপেক্টিভ হার্ড ইমিউনিটির ওই জায়গাটা যে মানুষজন বাইরে যাবেই, কিন্তু যখন মৃত্যু শুরু হবে, প্যান্ডেমিক শুরু হবে, কমিউনিটি লেভেলে প্যানিক শুরু হবে, তখন মানুষ সেই রেশনাল আচরণটা করবে কিনা আই এম নট শিওর। এবং যদি মানুষজন সেই রেশনাল আচরণটা না করে তাহলে হার্ড ইমিউনিটির দিকে যাওয়াটা পসিবল হবে কিনা সেটা হচ্ছে গিয়ে একটা বড় সমস্যা। সো রেশনাল চয়েসটা যখন হচ্ছে গিয়ে আমার বাউন্ডেড রেশনালিটিতে চলে যাবে তখন এই সলিউশনটা কাজ করবে বলে আমার মনে হয় না, এইটা একটা বিষয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখন পলিসি চেঞ্জ করা এইটার ক্যাপাসিটি আমাদের আছে কিনা সেটা একটা বড় সমস্যা, সেটা আমরা করতে পারবো কিনা এটা হচ্ছে গিয়ে একটা ইস্যু। আমি ইনস্টিটিউশনাল অটোনমির জায়গাটাতে একটু ব্যাক করতে চাই, কারণ এই জিনিসটা নিয়ে অনেক কথা হয়েছে এবং এই ক্ষেত্রে আমার মনে হয় লেটস কল আ স্পেড আ স্পেড। এই অর্থে যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেটাকে আসলে কতখানি গণতান্ত্রিক আমরা বলতে পারি সেটা নিয়ে একটা বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে। এইটা আমাদের বিভিন্ন স্কোরিং এ দেখি বা যে দিক থেকেই দেখি ইটস মোর অ্যান অথরিটেরিয়ান সিস্টেম, এবং এই অথরিটেরিয়ান সিস্টেমটা যেইভাবে কাজ করছে, যেইভাবে হচ্ছে গিয়ে এই নির্বাচন ব্যবস্থাটা যা হয়েছে, এই যেভাবে হচ্ছে গিয়ে জনগণের সাথে ইন্টারাকশনটা হয়েছে, আমরা যখন জনগণকে দায় দিচ্ছি, জনগণ সরকারকে বিশ্বাস করছে না, জনগণ প্রশাসনকে বিশ্বাস করছে না, আমাদের এই জিনিসটা মনে রাখা দরকার যে জনগণ কিভাবে ব্যবহার করবে সেটা ডিপেন্ড করা হচ্ছে গিয়ে জনগণ আগে সরকারের কাছ থেকে কি ধরনের ব্যবহার বা কি ধরনের ইন্টারাকশন পেয়ে এসেছে। একটা অথরিটেরিয়ান সিস্টেম যে জনগণের সাথে ব্যবহার করেছে একরকম ভাবে, যে জনগণের সাথে ব্যবহার করেছে হচ্ছে গিয়ে জনগণের ইচ্ছা অনিচ্ছার মূল্যকে গুরুত্ব না দিয়ে হঠাৎ করে গণমানুষ সেই সরকারকে বিশ্বাস করা শুরু করবে, এইটা ইচ্ছা করা সম্পূর্ণ ভুল ধারণা। এবং এটা সাইফুল ভাইয়ের যে আলোচনা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক, কারণ সরকার একইভাবে যেহেতু সরকারের অগণতান্ত্রিক সরকারের দরকার পড়ছে না এই মানুষজনের অবস্থা বোঝার, তো সরকার তাদের কাছ থেকে ইনফরমেশনটাও ঠিকভাবে প্রচার করছে না। সরকার তাদেরকে তাদের ভাষায় তাদের যে মানসিক অবস্থা, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বিচার বিবেচনা করে সেভাবে ইনফরমেশনটাকেও প্রডিউস করা হচ্ছে না। এবং সাইফুল ভাই রাইটলি পয়েন্টেড আউট, যখন এই ইনফরমেশন গ্যাপটা তৈরি হচ্ছে তখন হচ্ছে কি রিলিজিয়াস লিডাররা চলে আসছেন সেই গ্যাপগুলোকে ফিল আপ করতে। তো তারা যখন সেই ইনফরমেশন গুলোকে প্রডিউস করতেছেন এবং মানুষজন একদিকে দেখছে তার ইনফরমেশনের একটা সোর্স হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার কাছ থেকে সে বেসিক্যালি যথেষ্ট পরিমাণ তথ্য বা বিশ্বাসযোগ্য ইন্টারাকশন আগে পায়নি, তাকে বিশ্বাস করার তার কোনো কারণ নাই। অন্যদিকে সোশ্যাল ইনস্টিটিউশন গুলো যখন সেটা ভুল ইনফরমেশনই হোক সেটা নিয়ে চলে আসতেছে, মানুষজনের বিশ্বাস চলে যাচ্ছে ওই দিকে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট আমরা লকডাউন করার চেষ্টা করছি কিন্তু সেই লকডাউনটা ঠিকঠাক মতো কাজ করছে না। অথরিটেরিয়ান একটা সরকার গত
অ্যাটলিস্ট হচ্ছে 2014 থেকে ইনস্টিটিউশনের যে অটোনমি বা ইনস্টিটিউশনের যে ক্যাপাসিটি, সেটার ভয়াবহ লেভেলের ক্ষতিগ্রস্ততা আমরা দেখেছি। সেটা আমাদের ব্যুরোক্রেসির ক্যাপাসিটিতে দেখেছি, কারণ একটা রাজনৈতিক ব্যবস্থা যখন এরকম হয়, সে বেসিক্যালি তো হচ্ছে গিয়ে এনজিও গুলোর সাথে তো ইন্টারাকশন হয়, গভর্নমেন্টের অন্যান্য অ্যাক্টর গুলোর সাথে ইন্টারাকশন হয়, তার ক্যাপাসিটির হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট ডিক্লাইন আমরা দেখি, এবং সেই ডিক্লাইনটা আমরা দেখি। যেহেতু সেই ডিক্লাইনটা আমরা দেখেছি, সো যিনি এই প্রশ্নটা করেছিলেন যে ইনস্টিটিউশনাল অটোনমিতে ডিক্লাইন হয়েছে কিনা, হয়েছে, এবং এই হওয়ার একটা পলিটিক্যাল রিজন আছে। সো আন্ডারলাইন সেই পলিটিক্যাল রিজনটা ইনস্টিটিউশনাল অটোনমিকে হচ্ছে গিয়ে খর্ব করেছে, যার ফলশ্রুতিতে সাইফুল ভাই যে পয়েন্টটা রেজ করলেন, সোশ্যাল যে ডাইমেনশন, সেই সোশ্যাল ডাইমেনশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, যার ফলশ্রুতিতে আমরা সিটিজেনের কাছে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি না। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট একটা ওভারঅল হচপচ একটা সিস্টেমের আমরা এখানে দেখেছি। ব্যুরোক্রেসির ক্যাপাসিটির জায়গাটাও হচ্ছে গিয়ে সেই জায়গাটাতে। সো এইখানে ওই এলিফেন্ট ইন দ্য রুম, যে পলিটিক্যাল সিস্টেমটা, সেটাকে আসলে অস্বীকার করার খুব বড় ধরনের ইসে আমাদের নেই, সেটাকে আমাদের মেনেই আগাতে হবে। রেজিমের অ্যাটলিস্ট এই সম্পর্কটুকু আছে। লাস্ট যে কথাটা বলে শেষ করছি, একটা প্রশ্ন এসেছিল যে সার্ভেলেন্সটা গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে কিনা। সম্ভাবনা আছে। আমরা 2001-এর 9/11-এর পরে প্যাট্রিয়ট অ্যাক্টের মাধ্যমে আমরা দেখেছি আমেরিকার ক্ষেত্রে সেটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে। আজকে একটা ক্রাইসিসের সময় আমরা গণতান্ত্রিক অনেক রাষ্ট্রগুলোকে প্রয়োজনের খাতিরেই মেনে নিচ্ছি, আমরা অগণতান্ত্রিক কিছু ডিসিশন নেওয়ার অধিকার দিচ্ছি, এবং আমরা দেখেছি যে অলরেডি বেশ কিছু অথরিটেরিয়ান সরকার সেই ক্ষমতাটুকু ব্যবহার করে তাদের ক্ষমতার যে ভারসাম্যটা বা ক্ষমতাটাকে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করছে। তো এই ঘটনাগুলো ঘটছে। গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ভবিষ্যতে এই অগণতান্ত্রিক এই জায়গাটিতে চলে যাওয়ার একটা বড় ধরনের যে সম্ভাবনা, সেটি তৈরি হয়েছে স্পেসিফিক্যালি ওই রাষ্ট্রগুলোর জন্য যে রাষ্ট্রগুলো ডেমোক্রেটিক কিন্তু পপুলিস্ট গভর্নমেন্ট। ট্রাম্প যেমন একজন, হি ইজ এ ডেমোক্রেটিক বাট তার বেসটা হচ্ছে পপুলিস্ট গভর্নমেন্ট। আমরা যদি হচ্ছে গিয়ে একইভাবে হাঙ্গেরির দিকে তাকাই, ডেমোক্রেটিক পপুলিস্ট বেস। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি টার্কির দিকে তাকাই, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পপুলিস্ট বেস। ইটালি তো এই সেগুলো আছে। এই রাষ্ট্রগুলো ভবিষ্যতে এই সার্ভেলেন্সের এই জিনিসপত্রগুলোকে কিভাবে ইউটিলাইজ করবে, সেটা একটা বড় সমস্যা বলে থেকে যাবে। সো আমি যদি একটু যা সাম আপ করি, আমরা মোটামুটি এইটুকু দেখেছি যে রেজিমের সাথে ওইভাবে সম্পর্ক না থাকলেও বিভিন্ন রেজিমের রুলস অফ দ্য গেমটা বিভিন্ন রকম হয়, এবং সেই রুলস অফ দ্য গেমের সাথে ইনস্টিটিউশন যেগুলো আছে সেই ইনস্টিটিউশন গুলো ইন্টারাকশন করে, তাদের মধ্যকার এক ধরনের ইন্টারাকশন হয়। সেই ইন্টারাকশনের প্যাটার্ন গুলো ভেরিয়েশন থাকতে পারে, সে থাকাটা হচ্ছে গিয়ে খুবই স্বাভাবিক, কিন্তু তার একটা বড় ইম্প্যাক্ট পড়ে যে সমাজে বা সোসাইটিতে ইনফরমেশন বা অ্যাকশনটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। আমরা দেখেছি যখন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা আলোচনা করলাম, আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থা ইনস্টিটিউশনের যে ক্যাপাসিটি সেটাকে দীর্ঘ সময় ধরে খর্ব করেছে, যার ফলশ্রুতিতে হচ্ছে ইনফরমেশনটা মানুষের কাছে ঠিকঠাক মতো পৌঁছানোর যে ধারণাটা, সেটা সরকারের গোচরীভূত হয়নি। সরকার যখন টেকনিক্যাল টার্মে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে, সরকার ভুলে যাচ্ছে যে মানুষজনের পক্ষে সেটাকে ঠিকঠাক মতো রিয়েলাইজ করা সম্ভব না, বা মানুষজন হচ্ছে গিয়ে সরকারের সেই তথ্যগুলোকে ঠিকঠাক মতো বিশ্বাসও করছে না। সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য চলে আসছে অন্যান্য অল্টারনেটিভ সিস্টেম গুলো, যার ফলশ্রুতিতে একটা ব্যাপক ধরনের অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। যে অব্যবস্থাপনার কথা ডক্টর তহিবুর রহমান বলেছেন, এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি সেটার যে ইম্প্যাক্ট, সেটা নিয়ে হয়তো হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীতে কথা বলতে হবে। আই এম সরি, অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। সবাইকে কৃতজ্ঞতা, এবং আমি একটু নিয়াজ স্যারকে রিকোয়েস্ট করব যদি একটা ক্লোজিং স্যার হচ্ছে গিয়া আমাদের একটু দেন। আমি সবাইকে একটু জাস্ট ধন্যবাদ দিতে চাই, কারণ 2 ঘন্টার উপরে চলে গেছে, সবাই আছেন এবং এখনো শুনছেন। এটা একটা আমার মনে হয় যে ইসে ব্যাপার, এবং আমি যেটা মনে করি যে আমরা আবারও বেশ কয়েকটা, কারণ অনেক কিছু আমরা আসলে ডিটেলস আলোচনা করতে পারিনি। আমাদের আরেকবার একটু চিন্তা করতে হবে হয়তো আরেকটু স্পেসিফিক কিভাবে করা যায়। আমাদের আরেকটু চিন্তা করতে হবে হয়তো হচ্ছে গিয়ে যে অন্যান্য বিষয়ে আর কি কি ডিসকাশন আমরা করতে পারি, বাট ডেফিনেটলি উই উইল কাম ব্যাক উইল মোর টপিকস এন্ড মোর ডিসকাশন। জি স্যার। আমি জাস্ট নিয়াজ স্যারের কাছে যাওয়ার আগে শান স্যারকে ধন্যবাদ। অডিয়েন্সকে আবার একটু জাস্ট বলতে চাই যে ওনাদেরকে এঙ্গেজ করার জন্য, যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, আপনাদের কাছে কেমন লাগলো আলোচনাটার ফরম্যাট কেমন ছিল? আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে কিভাবে আলোচনাটাকে আরো ভালো করা যায়, গোছানো যায়, কি কি বিষয়ে আলোচনা দেখতে চান, বা আপনারা এই ধরনের আলোচনা আরো দেখতে চান কিনা, এটা যদি একটু কমেন্টে লিখতেন আমাদেরকে। আমরা নিয়াজ স্যারের কাছে যাচ্ছি, কিন্তু ততক্ষণে আপনারা যারা শুনছেন আর কি, যে তারা যদি একটু
এইগুলা কমেন্টে লিখতেন যে আপনাদের কাছে কেমন লাগছে আলোচনাটা এতক্ষণ ধরে, কোন সময় হলে ভালো হয়, কি বিষয় করলে ভালো হয়। এই বিষয়ে যদি আপনারা একটু আমাদেরকে মতামত দিতেন তাহলে সেটা আমাদেরকে সামনে পরবর্তীতে এটা কন্টিনিউ করার ক্ষেত্রে সাহায্য করবে। আমি নিয়াজ স্যারের কাছে চলে যাচ্ছি যে আমাদের আজকের সর্বশেষ এই আলোচনাটাকে নিয়ে একটি যদি সারসংক্ষেপে স্যার যদি কিছু আমাদেরকে বলেন। থ্যাংক ইউ। নিয়াজ ভাই, আপনার মাইক্রোফোনটাকে একটু অন করেন। আমি সবাইকে একটু ধন্যবাদ দিতে চাই যে এটি অত্যন্ত একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে। আলোচনায় তো এই ধরনের আলোচনা কোনোদিনই শেষ হবার না, এত রকম ডাইমেনশনের ভিতর, কিন্তু আমরা সবাই একসাথে হতে পারলাম এবং এরকম একটা বিপদে একসাথে থাকাটা খুবই জরুরি। যেটা বললাম, আমাদের প্রত্যেকের মধ্যে অনিশ্চয়তা আছে, আমরা যেগুলি কোনো সমাধান জানি তাও না, কিন্তু আলোচনাটা চালিয়ে যাওয়া দরকার। তো আমি জাস্ট আর দুটো ইস্যু একটু আলোচনা প্রসঙ্গে আনার চিন্তা করছিলাম, যেগুলো একটা হলো যে কিছু কংক্রিট যদি পয়েন্ট, আমাদেরকে টাকা এই মানুষের কাছে, গরিব মানুষের কাছে এখন আমরা যেভাবে পৌঁছানোর চেষ্টা করছি, এই এটা রিলিফ ধরনের অত্যন্ত ইন্টারিম কিংবা অ্যাডহক একটা ভিত্তিতে এটা আসলে বেশি সময় কাজ করবে না। আমাদেরকে এদের হাতে সরাসরি টাকা পৌঁছাতে হবে। একটা উপায় হচ্ছে এনআইডি, যেহেতু আমাদের আছে, একটা বড় সফলতা হচ্ছে আমাদের যেভাবেই হোক একটা অসাধ্য সাধন আমরা করেছি যে আমরা এত বিরাট জনসংখ্যার কাছে, জনসংখ্যা সম্পন্ন দেশ হওয়া সত্ত্বেও আমরা এনআইডি প্রকল্পটা করতে পেরেছি। এখন এনআইডি ধরে আমাদের কাছে সরাসরি তাদের টাকা পাঠানোর ব্যবস্থা করাটা, এটা আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা তুলনামূলকভাবে আমাদের এই চুরিদারির সমস্যাটা অনেকটুকু কমিয়ে ফেলবে। এর কিছু প্রমাণ আমাদের আছে। এর আগে আমরা ইউনিয়ন পর্যায়ে যখন ভোগ বরাদ্দ দেওয়া শুরু করলাম সরাসরি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং অফিসগুলোকে কিছুটা বাইপাস করে, এইটি তখন কাজ করছিল। আমাদের ধারণা যে আমাদের যে তখন বিকাশ কিংবা রকেট জাতীয় কিছু মেকানিজম আছে, এটা অনেক দুর্বলতা আছে, কিন্তু যেহেতু এটা আছে, এটা একটা কংক্রিট একটা উপায় আছে। কিছু সামাজিক বিশৃঙ্খলা হবে, কারণ যেটা বললাম যে আমাদের রাষ্ট্রীয় লেজিটিমেসির একটা বিষয় আছে, আমাদের বন্ধুরা এবার পরিষ্কার ভাবে বলেছেন, এগুলো আমরা সবাই জানি। আসলে এই বিশৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করার বা কেউ আসলে নিয়ন্ত্রণ করতে পারবে সেটিও মনে করি না, কিন্তু কিছু বিশৃঙ্খলা যেটা হবে সেটি সমাজকে দিয়েই মোকাবেলা করাটা সহজ হবে যদি আমরা এটা বললাম যে যদি সামাজিক পর্যায়ে একটা আলোড়ন আমরা তৈরি করতে পারি। সেটির সম্ভাবনা যদি শুনতে এটি খুব একটা অল্ট্রুইস্টিক কথাবার্তা শুনতে খুব ভারী লাগে, কিন্তু আসলে এটি সম্ভব। এটি আমাদের সেই কালচার আছে যে এখনো এটি মোকাবেলা করা তুলনামূলকভাবে আমাদের পথ আছে। আমি এতটুকুই শুধু বলবো। আর একটা শেষ একটা পয়েন্ট যেটা অনেকটা এসেছিল যে মুশফিক মোবারকের আর্গুমেন্ট থেকে, যেটা শৈবালও বেশ কয়েকবার বলেছেন, আমাদের শাহানও ব্যাখ্যা করেছেন, এটার একটা সমস্যা হচ্ছে উনি যে মূল কথাটা বলেছেন যে আমরা পুরোপুরি লকডাউন না করে আমরা কিছু কিছু জায়গা খুলে দিতে পারি, যেমন যাদের তুলনামূলকভাবে ইমিউনিটি আছে তাদেরকে আমরা মাঠে কাজ করার সুযোগ দিতে পারি এবং আমরা যদি সিলেক্টিভ তাদেরকে হাত ধোয়ার ব্যবস্থা ইত্যাদি করে দিতে পারি। এইভাবে তাদেরকে পুরো ইকোনমিক সাইকেলটা বন্ধ না করে সিলেক্টিভলি চালু রাখা। এখন এর একটা বড় সমস্যা হচ্ছে তার মরাল দিকটা। তার মানে হচ্ছে যেহেতু তুমি গরিব, যেহেতু তুমি এমনিতেই বাসায় থাকলেও মরবে, তো তুমি যেহেতু গরিব, ঠিক আছে, তুমি তাহলে রাস্তায় চেষ্টা করো, যদি বেঁচে গেল তো গেলেই, আর যদি মরেও যাও তাহলে আর কি করার আছে। এটা হচ্ছে তার অ্যাটিটিউড। এই কথাটা কিন্তু আমাকে বলছে না, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, চেষ্টা করে দেখো, কিছু একটা করো। এই কথাটা বলছে শুধু রিক্সাওয়ালাকে। তো এর একটা সিরিয়াস মরাল একটা একটা অনৈতিক একটা বিষয় আছে, একটা সোশ্যাল ইনজাস্টিসের ব্যাপার আছে। আমার কাছে এটাই সবচেয়ে বড় আপত্তি বলে মনে হয়। অনেক ধন্যবাদ। এই সুযোগে সবার সাথে একটু কথা হলো, একটু দেখাও হলো। এই উদ্যোগটা আমরা চালিয়ে নিতে চাই। ইয়াসিনকে ধন্যবাদ। আমাদের কথা যারা শুনেছেন, অন্তত আমাদের সাথে এই 2 ঘন্টা আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার নিজের সম্মানের জন্যই আমরা সম্মানিত বোধ করছি। আলোচনার সারবত্তা যাই থাকুক, আমরা সবাই একসাথে হতে পারলাম, এটাই সবচেয়ে বড় আনন্দ। অনেক ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমরা যদি একটু আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আমি কেবলমাত্র একটু অ্যাকনোলেজ করতে চাই যে এর মাঝে লামিয়া মুহসিন জিজ্ঞেস করছিল যে যেহেতু আমাদের দেশের
জনগণদের একটা বড় অংশ তারা আসলে অনেক বেশি ধর্মীয় অনুভূতি সম্পন্ন আর কি, সেক্ষেত্রে ধর্মীয় নেতাদের কি কিছু করার সুযোগ আছে কিনা আমরা হয়তো এই ডিসকাশনে হয়তো এটাকে অ্যাকনোলেজ করতে পারছি না। সাইফুল স্যারের জন্য একটা আলাদা আলোচনা ছিল, কিন্তু আমরা নিশ্চয়ই পরের কোনো পর্বে এই আলোচনাটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করবো। ফাতেমা নওরিন নামে একজন জিজ্ঞেস করেছেন যে একটা গরিব মানুষ যখন ক্ষুধা আর করোনা থেকে বাঁচার মধ্যে তুলনা করে, তার কাছে করোনা থেকে বাঁচাটা একটা যথেষ্ট বড় পুরস্কার না, যে পুরস্কারের লোভে সে আসলে ঘরের মধ্যে থাকবে। সুতরাং তার জন্য কি ধরনের পুরস্কারের ব্যবস্থা করা যায়, বা তার জন্য কমিউনিকেশনের ধরনটা কিরকম হওয়া উচিত, যে ভাই তুমি ঘরে থাকো, তুমি বের হও না, বা কি ধরনের রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নিতে পারে। আমরা যখন মন্তব্য চেয়েছিলাম তখন জেমস সুজিত বলেছেন যে তিনি ডিসকাশনটা মিস করেছিলেন শুরুর দিকে, কিন্তু শেষের অংশটা শুনে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং ইনিশিয়েটিভটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। ইমরান কবির পরবর্তীতে স্বেচ্ছাসেবী বা কমিউনিটি ইনিশিয়েটিভের ভূমিকা কেমন হতে পারে এরকম একটা ক্রাইসিসের ক্ষেত্রে, সেটা নিয়ে তার একটা প্রশ্ন আছে। আমরা হয়তো পরের আলোচনাগুলো সেগুলোকে ইনকর্পোরেট করতে পারবো। বিশেষ করে এই যে রিওয়ার্ডের প্রশ্নটা, গরিব মানুষ, তাদের জন্য আমাদেরকে, দরিদ্র জনগোষ্ঠী, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায় মানুষ, তাদেরকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি পুরো প্রসেসটা, সেটা নিয়ে হয়তো আমাদের পরের পর্বে আলোচনা হতে পারে। আজকে আমরা একটু ব্যাপ্ত আলোচনা ছিল। আমরা একদিকে আন্তর্জাতিক পর্যায়ে, একদিকে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে সরকারগুলোর যে ধরন এবং তারা যেভাবে দেশ চালান, সেই দেশ চালানোর ক্ষেত্রে তারা কি নিয়মিত জনগণের সাথে যোগাযোগ করেন কি করেন না, পরিষ্কারভাবে যোগাযোগ করেন কি করেন না, স্বচ্ছতার সাথে যোগাযোগ করেন কি করেন না, তথ্য কি দেন নাকি সাধারণত দেখা গেছে যে আগে তথ্য লুকানোর অভিজ্ঞতা আছে, এবং তাদের যে প্রশাসনে যারা আছেন, আমলাতন্ত্রে যারা আছেন, তারা কি আমলাতন্ত্রের নিজ উদ্যোগে এবং নিজেদের পারফরমেন্সের খাতিরে তারা পারফর্ম করেন, নাকি সেখানে তারা রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক হয়তো একটা পার্টির কাছে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে। এই ধরনের নানা আলোচনা এসেছে যেগুলোর সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় সাফল্য বা ব্যর্থতার সাথে সাইফুল স্যার কিছু ইন্টারেস্টিং ইনসাইট নিয়ে এসেছেন সেখানে, যে একেবারে একটা সাধারণ মানুষ সে পুরো জিনিসটাকে কিভাবে পারসিভ করে এবং সেটাকে সেই বোঝাটার সাথে রাষ্ট্রের কি কোনো ধরনের গ্যাপ আছে কিনা, এবং তার ওই জায়গাটায় রাষ্ট্রের যেখানে যোগাযোগের একটা ঘাটতি হচ্ছে সেখানে অন্য কোন গোষ্ঠী আসলে সুযোগ নিচ্ছে কিনা, এবং সেখানে আবার রাষ্ট্রের দায় আসলে কতটুকু। তো একটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপ্ত আলোচনা হয়েছে। আমি নিশ্চিত আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের প্রশ্ন মতামত এগুলো নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আবারও আসার চেষ্টা করবো, এবং এই যে ডিসকাশনটা এটা থেকে যাবে আমাদের ফেসবুক পেজে, এবং আমরা চেষ্টা করবো এটাকে একটা আরেকটু পোস্ট প্রোডাকশনে কাজ করে এটাকে ইউটিউবে আপলোড করার। সুতরাং আপনারা তখনও দেখতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। স্যারদেরকে আমি অনেক ধন্যবাদ। ইয়াসিন, মারুফ ভাই চলে যাওয়ার পরে কি রেকর্ডার হয়েছিল? স্যার এটা অন্তত ফেসবুকে আছে, সুতরাং সমস্যা হবে, মানে ফেসবুক থেকে আমরা নিতে পারবো। আমি নিয়াজ স্যারকে ধন্যবাদ জানাতে চাই, উনি আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে মারুফ স্যার ছিলেন, ওনার একটা ব্যস্ততা ছিল। তৈয়ব স্যারকে অনেক ধন্যবাদ জানাতে চাই, সাইফুল স্যারকে ধন্যবাদ জানাতে চাই, শাহান স্যারকে ধন্যবাদ জানাতে চাই। মূলত আইডিয়াটা শাহান স্যারের ছিল। এবং যারা দেখছেন, প্রায় 30 জন এখনো 2 ঘন্টা ধরে দেখছেন, এবং একটা সময় 60 জনের মতো মানুষ নিয়মিত ভাবে দেখছিলেন। আমরা 2 ঘন্টা ধরে আলোচনা করেছি এই বাংলা নতুন বছরের প্রথম দিনে। আপনারা যে এতক্ষণ সময় এই আলোচনায় ছিলেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি।